হ্যাঁ স্যার। চলো তাহলে দেখো, আসবে গ্যাসিয়াস স্টেট। আজকে আমি যেটা দিলাম, আগের দিনে তোমার 16 নম্বর ক্লাস, 15 নম্বর ক্লাস ছিল, আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস। এই যে ডেট হচ্ছে তোমার 20/2। আজকে গ্যাসিয়াস স্টেটের লাস্ট ক্লাস। আচ্ছা, আজকে আমরা কি আলোচনা করতে চাইছি সেটা দেখছি আর কি। মানে আমি আগের দিনে, মানে আগের 4টে মতো ক্লাস জুড়ে হচ্ছে রিয়েল গ্যাস নিয়ে যা কিছু আলোচনা করার কথা সেটা আমরা করেছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করতে চাইছি আর কি, what we want to discuss today. বেসিক্যালি আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশন। ইন্টারমলিকুলার ইন্টারাকশন এইটা নিয়ে আমাদের আজকে মূল আলোচনাটা হচ্ছে হবে। আচ্ছা, ইন্টারমলিকুলার ইন্টারাকশন নিয়ে যখন আমি কথাবার্তা বলবো সেখানে জাস্ট প্রথমেই হচ্ছে যে বিভিন্ন রকমের যে ইন্টারাকশন গুলো, যেকে বলে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন। ভ্যান ডের ওয়ালস ইন্টারাকশন, ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন দাদা। মানে ইন্টারাকশন মানে কি, অ্যাট্রাকশন এবং রিপালশন দুটো মিলে হচ্ছে ইন্টারাকশন। ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন নিয়ে প্রথমে কথাবার্তা বলবো। 3 রকমের ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন আছে। একটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, অনেক অনেক সময় বলা হয় বিষম ইন্টারাকশন। 2 নম্বর হচ্ছে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, অনেক অনেক সময় বলা হয় ডিবাই ইন্টারাকশন। আর 3 নম্বর হচ্ছে তোমার ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। ইনডিউস ডাইপোল ইন্টারাকশন অর লন্ডন ইন্টারাকশন। তো এই 3টে ইন্টারাকশনকে কম্বাইনলে বলা হবে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন, ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন। এই একটা পার্ট জাস্ট বলতে হবে। আচ্ছা, এবারে দেখা যাবে যে স্টেবিলিটির জন্য শুধুমাত্র কিন্তু অ্যাট্রাকশন থাকলে হবে না, তার সঙ্গে রিপালশনও থাকতে হবে। এবং রিপালশন এবং অ্যাট্রাকশন দুটোকে একসাথে ইনক্লুড করার জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ পোটেনশিয়াল আছে, যেটা লেনার্জন পোটেনশিয়াল। এই লেনার্জন পোটেনশিয়ালটাকে নিয়ে জাস্ট একটু ভালো করে আলোচনা করতে হবে। এই হচ্ছে যে জিনিসটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকে আলোচনা, মানে কথাবার্তা বলতে চাই। আচ্ছা, এগুলো শুরু করার আগে জাস্ট কতগুলো জিনিস একটাখানে বলে নিই। যে যখন তুমি এই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা দেখেছিলে, ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি দেখেছিলে মানে হচ্ছে তুমি দেখেছো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, তাই তো? কিন্তু এক্সপেরিমেন্টালি যে গ্যাসগুলো তুমি দেখতে পাও, সেই গ্যাসগুলোর বিহেভিয়ারগুলো, মানে দেয়ার আর এনাফ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। ঠিক আছে? তাহলে এই যে ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটিটা হচ্ছে, তার যখন কারেন্টটা তুমি খুঁজছো, এর যে কারণটা, মানে অরিজিন যেটা, এর অরিজিন বা কারণ যেটা, এই অরিজিনটা দুটো বলা হয়েছিল। তাহলে ওয়ান অফ দ্য অরিজিন, হ্যাঁ, সেটা কি না, এটা হচ্ছে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন। অনেকটা আগে আমি রিয়েল গ্যাস পড়েছি তো, এই রিয়েল গ্যাস যখন পড়েছি, সে রিয়েল গ্যাসের যে বিহেভিয়ারটা সেটা আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার থেকে অনেকটা আলাদা। তার মূল যে কারণটা সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশন। এইটা, এটা ওয়ান অফ দ্য ইন্টারাকশন। আর তার সঙ্গে একটা পার্ট তো অবশ্যই থাকে, সেটা হচ্ছে ফাইনাইট সাইজ। কারণ আমি যখন ভ্যান ডের ওয়াল গ্যাসে
ভ্যান ডার ওয়াল মানে রিয়েল গ্যাসের জন্য একটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট বের করার চেষ্টা করেছিলাম, তখন বলেছিলাম যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশনস গুলো আছে তার মধ্যে দুটো অ্যাজাম্পশনসকে অন্তত তোমাকে ডিসকার্ড করতে হবে। একটা অ্যাজাম্পশন হচ্ছে যে এটা ধরে নেওয়া হতো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দ্যার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস, বাট বাস্তবে দ্যার ইজ ইন্টারমলিকুলার ইন্টারাকশন। আর 2 নম্বর হচ্ছে আইডিয়াল গ্যাসগুলোকে পয়েন্ট মাস ধরে নেওয়া হয়, তাদের ইন্ডিভিজুয়াল মলিকুলের ভলিউমটা কন্টেনারের ভলিউমের রেসপেক্ট নেগলিজিবল স্মল, সেই জন্য ওটাকে পুরো তুমি বাদ দিয়ে দিতে পারছিলে, কিন্তু বাস্তবে তুমি ওটাকে বাদ দিতে পারবে না, তার একটা ফাইনাইট ভলিউম আছে, সেই জন্য প্রেশার একটা কারেকশন হয়, মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা তুমি প্রেশার কারেকশন হিসেবে ঢোকাচ্ছ, ইন্টারমলিকুলার রিপালশনটা এবং তার সঙ্গে সঙ্গে যে ফাইনাইট সাইজটা সেটা ভলিউম কারেকশন হিসেবে ঢুকিয়ে তুমি জাস্ট আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটাকে মডিফাই করছো, ওয়ান অফ দ্য মডিফাইড ইকুয়েশন অফ স্টেট বা ওয়ান অফ দ্য ইকুয়েশন অফ স্টেট দ্যাট রিপ্রেজেন্টস দ্য নন আইডিয়াল বিহেভিয়ার, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। এছাড়া বার্থেলট এবং ডাইটিরিস ইকুয়েশন অফ স্টেট আছে, যেটা আমরা আগের দিন কিছুটা আলোচনা করেছি। এবারে ওটা কি সাইজ লিখেছিলেন লাস্টে? ইন্টারমলিকুলার ফাইনাইট সাইজ এন্ড ফাইনাইট সাইজ, এটা ফাইনাইট সাইজ। আচ্ছা, এবারে দেখো যেটা হচ্ছে যে তোমাকে এই অনেক কিছু এক্সটেন্ড করতে গেলে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটাকে ধরতে হবে। যেমন আমি বললাম রিয়েল গ্যাসের বিহেভিয়ার গুলোকে এক্সটেন্ড করতে গেলে তোমাকে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা দেখতে হবে। আর এবারে তুমি ধরো নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল কনসিডার করো, তাহলে ফর নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল the overall intermolecular attraction is called the Van der Waal attraction. একটা নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলের মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা সেটা বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। আচ্ছা, আয়নিক স্পিসিস যদি হয় তাহলে একটা আয়ন আয়ন ইন্টারাকশন থাকতে পারে, বা কখনো কখনো একটা হাইড্রোজেন বন্ডিং টাইপের স্পেশাল ইন্টারাকশন থাকতে পারে। তাহলে নিউট্রাল এবং নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলস এখানে একটা বলে নি ইন গ্যাস ফেজ, নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল ইন গ্যাস ফেজ, দ্য ওভারঅল ইন্টারাকশন যেটা থাকে সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন বা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। আচ্ছা, এবারে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন তার মধ্যে তুমি 3 রকমের জিনিস পাবে। তার মানে আমি দেখো যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশনটা, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। আচ্ছা, এই ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশনে এর মধ্যে 3টে ডিফারেন্ট কম্পোনেন্ট থাকবে। দেয়ার আর 3 different components of Van der Waals attraction। কি কি সেটা? 1 নম্বর হচ্ছে তোমার, যেটা আমি আগে বলেছি, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। পর একে বলা হয় বিজ্ঞানী কিসমের নাম অনুযায়ী কিসম মানে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। আসলে এটাকে আমি ইন্টারাকশন বলতে কিন্তু সেই ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি তোমার অ্যাট্রাকটিভ টাইপ আর কি। আমি এখানে এক কাজ করি, এটাকে এমনিতে ইন্টারাকশন বলা হয় বলে আমি ইন্টারাকশনই বলছি, হ্যাঁ, কিন্তু মানে বা এখানে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন বলছি, কিন্তু এটা তুমি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন না বলে ইন্টারাকশনও বলতে পারো। কিন্তু আমি পরে দেখবো যে ইন্টারাকশনটা শব্দে কিন্তু অ্যাট্রাকশন, কোনো রিপালশন নেই আছে। এখানে প্রথমটা যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এইভাবেই লেখা যায়, অর কিসম ইন্টারাকশন। 2 নম্বর হচ্ছে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন অর ডিবাই ইন্টারাকশন। আর 3 নম্বর হচ্ছে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, ইনডিউস ডাইপোল ইন্টারাকশন ফর
লন্ডন ইন্টারাকশন বা অনেক সময় বলা হয় লন্ডন ডিসপারশন ইন্টারাকশন, লন্ডন ইন্টারাকশন অথবা অনেক সময় বলা হয় ডিসপারশন ইন্টারাকশন। তাহলে নিউট্রাল কোভ্যালেন্ট গ্যাস মলিকুলস তাদের মধ্যে যে ইন্টারাকশনস গুলো আছে সেগুলোকে অ্যাজ হলে বলা হবে ভ্যান ডর ইন্টারাকশন। ওই ভ্যান ডর ইন্টারাকশনের মধ্যে তিনটে কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, একটা ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, একটা ইন্ডিউস ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন। আচ্ছা, আমরা এবার এই তিনটে ইন্টারাকশনস নিয়ে জাস্ট আলাদা আলাদা করে কিছু কথাবার্তা বলবো। তাহলে ভ্যান ডর ইন্টারাকশন, যেটা বেসিক্যালি ভ্যান ডর অ্যাট্রাকশন তুমি বলতে পারো, এর মধ্যে তোমার তিনটে কম্পোনেন্ট থাকবে, প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে একটি কথাবার্তা বলা, দু চারটে কথাবার্তা এটা বলা হবে। প্রথমে আমি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন নিয়ে জাস্ট কথা বলছি। or বিষম ইন্টারাকশন, এইটা নিয়ে দু চারটে কথাবার্তা প্রথমে বলা। আচ্ছা, প্রথম যে জিনিসটা তোমার ইম্পর্টেন্ট, প্রথম যেটা সেটা হচ্ছে যে এই ইন্টারাকশন, দেখো নাম দেখেই তুমি বুঝতে পারছো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, অর্থাৎ দুটো ডাইপোলের মধ্যে ইন্টারাকশন। আচ্ছা, ডাইপোল মানে কি? ডাইপোল মানে হচ্ছে তুমি যদি একটা মলিকুলকে কনসিডার করো, কোভ্যালেন্ট মলিকুলই কনসিডার করছো, এবার কোভ্যালেন্ট মলিকুলে যদি পার্টিসিপেটিং অ্যাটমস গুলোর ইলেকট্রন বা পার্টিসিপেটিং এলিমেন্ট গুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, তাহলে মলিকুলটার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, আর যার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে তাকে বলা হবে তোমার ডাইপোল। হ্যাঁ, মানে পার্মানেন্ট ডাইপোল মানে আমি জাস্ট এরকম একটা বলছি যে ধরো একটা মলিকুল তুমি কনসিডার করছো, ধরো অ্যাজ ফর এক্সাম্পল HCl, এটা কোভ্যালেন্ট মলিকুল, কিন্তু ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ হয়ে যাওয়ার জন্য এই হাইড্রোজেনের মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ থাকছে আর ক্লোরিনের মাথায় একটা ডেল্টা নেগেটিভ চার্জ থাকছে। তাহলে দেখো এই দুটো পোল, মানে এইটা হয়ে গেল একটা ডাইপোল, এবং ডাইপোল এটাকে ডাইপোল বলা হচ্ছে, এবং এই ডাইপোলটা সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ডাইপোল মোমেন্ট থাকবে, এটা নট ইকুয়াল টু জিরো, এই মিউটাকে বলা হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। এবং এটাকে মোর প্রিসাইজলি তুমি বলতে পারো এটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। এটা মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে একটা নন জিরো ডাইপোল মোমেন্ট থাকবে আর কি। তা যে মলিকুলে ডাইপোল মোমেন্ট থাকে, হ্যাঁ, তাদের সেই ধরনের মলিকুল হচ্ছে পোলার মলিকুল হয়। তাহলে যেহেতু ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, অর্থাৎ দুটো পোলার মলিকুলের মধ্যেই এটা হওয়া সম্ভব। তার মানে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ইন্টারাকশনটা ঘটে বিটুইন টু পোলার মলিকুলস। তাহলে যেটা প্রথম ইম্পর্টেন্ট যে দিস ইন্টারাকশন ইজ অপারেটিভ বিটুইন টু পোলার মলিকুলস। মানে মলিকুলগুলো যদি পোলার হয় তবেই তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, তখন দুটোই ডাইপোল হয়ে গেল, তখন তাদের মধ্যে তোমার ইন্টারাকশনটা হতে পারে। এটা প্রথম কথা। আচ্ছা, এবারে এই যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনসটা, সেটা দেখা যায় যে তোমার দুটো যে মলিকুল তোমার আছে, ধরো আমি জাস্ট এরকম একটা বলছি যে তোমার এই একটা ধরো, মানে মানে এই একটা, আমি স্কেমাটিক্যালি বলছি, ধর এই একটা ডাইপোল, এদিকটা ডেল্টা নেগেটিভ ধরো, এদিকটা ধরো ডেল্টা পজিটিভ, আর একটা মলিকুল আছে ধরে নাও এটা ডেল্টা পজিটিভ দিক, এটা হচ্ছে তোমার ডেল্টা নেগেটিভ দিক। এবার এই একটা ডাইপোল, এই একটা ডাইপোল একে অপরকে তোমার জাস্ট ইন্টারাক্ট করছে এটা থ্রু দিয়ে। এটা একটা ডাইপোল, এটাও একটা ডাইপোল, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করছে এইরকম ভাবে। আচ্ছা, এবারে এই এদের মধ্যে ডিস্টেন্সের সঙ্গে কিন্তু এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন সেটা নির্ভর করে। কেমন করে নির্ভর করে? যদি এর মধ্যে ডিস্টেন্সটা আর হয়, তাহলে এই যে ইন্টারাকশনসটা, ধরো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, এইটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু, যেটা দেখা যায় যে এটা 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, যেখানে যেখানে আরটা হচ্ছে ইন্টারমলিকুলার সেপারেশন, আর ইজ দ্য ইন্টারমলিকুলার সেপারেশন। দুটো মলিকুলের মধ্যে দূরত্বটা বা সেপারেশনটা যদি তোমার আর হয়, তাহলে এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা হচ্ছে তোমার 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে এই ইট ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার, মানে ভি ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা হ্যাজ নেগেটিভ সাইন, implies that it is an
অ্যাট্রাকশন। দেখা যায় যে এটা এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এনার্জি যখন আমি এক্সপ্রেশনটা বের করব সেটা নেগেটিভ হয়, আর পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ মানে হচ্ছে এটা ইমপ্লাই করবে এটা একটা অ্যাট্রাকশন। এটা আর এবারে অবভিয়াসলি যে পোলার মলিকুলগুলো তুমি কনসিডার করছো তার ডাইপোল মোমেন্ট যত বেশি হবে এই ফোর্সটা তত বেশি অপারেটিভ হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে যে তোমার ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা ভি ডাইপোল ডাইপোল মাস্ট ইনক্রিজ উইথ ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুলস। স্যার আগের পেজটা একবার দেখাবেন। ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুলস, যে মলিকুলগুলোর যে ডাইপোল মোমেন্টস আছে সেই ডাইপোল মোমেন্ট যত বেশি হবে তত হচ্ছে এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন ফোর্সটা হবে বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এনার্জিটা হবে। ঠিক আছে, তাহলে কি কি বললাম যে দুটো পোলার মলিকুলের মধ্যেই শুধুমাত্র এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা অপারেটিভ হবে। ইন্টারমলিকুলার সেপারেশনের যে ইন্টারমলিকুলার সেপারেশন আর তার পাওয়ার 6 এর সঙ্গে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তারপরে তোমার যেটা হবে যে তোমার এটা দেখা যায় যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এনার্জিটা হচ্ছে নেগেটিভ হয়, আর পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ বেসিক্যালি ইমপ্লাই করছে ইট ইজ অ্যান অ্যাট্রাকশন। আর ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল যত বেশি হবে এইটা তত বেশি হবে। আচ্ছা, আর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে টেম্পারেচার বাড়ালে কিন্তু ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা কিন্তু ডিক্রিজ করে। তাহলে ভি ডাইপোল 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 ইন্টারাকশনটা তোমার কি হয় না ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। তার মানে এটা দাঁড়াচ্ছে এই যে ভি ডাইপোল ডাইপোলটা এটা অ্যাকচুয়ালি দেখা যায় এটা প্রপোর্শনাল টু 1/t, টি এর সঙ্গে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কটা হয়। এটা এটা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই লাস্ট পার্টটা একটু ভালো করে বুঝতে হবে যে টেম্পারেচার বাড়ালে কেন ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তোমার কমে যাচ্ছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, কারণটা দেখো যে তুমি যখন দুটো পার্মানেন্ট ডাইপোল নিয়ে কথাবার্তা বলবে, ধরো এ একটা ডাইপোল আছে আর ধরো এ একটা ডাইপোল আছে। আচ্ছা, তুমি কি ভাবছো না এইটা হচ্ছে ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, মানে এখানে এটা দাঁড়াচ্ছে যে অপোজিট পোলস, মানে এখানে মাইনাস আর প্লাস অপোজিট পোলস আর ইন ক্লোজার প্রক্সিমিটি। এই পার্টিকুলার কেসে হচ্ছে অপোজিং পোল আর ইন ক্লোজার প্রক্সিমিটি। তাহলে তা যদি হয় তাহলে কি হবে, এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে ইট ইজ এর অ্যাট্রাকশন বা স্টেবিলাইজেশন। আচ্ছা, এবার উল্টো দিকে ধরো যদি তুমি এরকম ওরিয়েন্টেশন হতো, এই দুটো ডাইপোল তুমি কনসিডার করলে, এইটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ, আর এইটা ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ হয়ে গেল। বা অথবা তুমি বলতে পারো এই উল্টোটা আর কি, এইদিকে ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা পজিটিভ এটা ধরো ডেল্টা নেগেটিভ। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো এইখানে যেটা হচ্ছে যে সেম পোলস আর ইন ক্লোজার প্রক্সিমিটি। তাহলে এক্ষেত্রে অপোজিট পোল আর ইন ক্লোজার প্রক্সিমিটি, এখানে কিন্তু সেম পোল আর ইন ক্লোজার প্রক্সিমিটি। এবারে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে কিন্তু তোমার অ্যাট্রাকশন হবে না, তার বদলে কি হবে না এখানে যেটা হবে সেটা হচ্ছে রিপালশন। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তোমার এই ওরিয়েন্টেশন অ্যাট্রাকশন হয়, এই ওরিয়েন্টেশন রিপালশন হয়, তাহলে অ্যাট্রাকশন মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা কমবে, রিপালশন মানে পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে। কিন্তু আমি বললাম কি না নেট পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু তোমার নেগেটিভ। তার মানে নিশ্চয়ই এই ওরিয়েন্টেশনটাকে প্রেফার করতে, হ্যাঁ তাই করবে, কারণ যেহেতু অপোজিট পোল পাশাপাশি থাকলে একটা স্টেবিলাইজেশন সে পায়, অ্যাট্রাক্ট করা মানে হচ্ছে স্টেবিলাইজেশন পায়, সেখানে এইটা সে বেসিক্যালি পছন্দ করবে। যেটা দাঁড়ায় যে অ্যাট লো টেম্পারেচার, অ্যাট লো টেম্পারেচার, মানে এটাকে যদি আমি এটা ধরো এ যদি বলি আর এটাকে যদি আমি বি বলি, মানে ওরিয়েন্টেশন এ ইজ প্রেফার্ড। মানে লো টেম্পারেচারে কিন্তু এ
ওরিয়েন্টেশনটা প্রেফার্ড হচ্ছে। কেন প্রেফার্ড হচ্ছে? সবাই চায় হচ্ছে স্টেবিলিটি পেতে। যদি অপোজিট চার্জ ক্লোজার প্রক্সিমিটি থাকে তাহলে অ্যাট্রাকশন হচ্ছে মানে সে বেসিক্যালি স্টেবিলিটি পাচ্ছে, আর রিপালশন মানে ডিস্টেবিলাইজ হচ্ছে, সেখানে এইটাই সে বেসিক্যালি পছন্দ করবে। তাহলে লো টেম্পারেচারে কি হচ্ছে না, এই যে অপোজিট পোল তারা পাশাপাশি আসছে সেটা সে পছন্দ করছে। আচ্ছা, এবারে যদি তুমি টেম্পারেচারটা বাড়াও, টেম্পারেচার বাড়ালে কি হয় না, মলিকুলগুলো র্যান্ডাম ক্যাওটিক হয়ে যায়, তাই তো? টেম্পারেচার যত বাড়াবে মলিকুলগুলো মানে মুভমেন্টে র্যান্ডাম ক্যাওটিক হয়ে যাবে। তাহলে অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস, as temperature increases, টেম্পারেচার কত বাড়ছে আর কি, আর টেম্পারেচার ইনক্রিজেস, the molecule will move randomly। মানে টেম্পারেচার বাড়ার মানে থার্মাল এনার্জি বেড়ে গেল। কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তুমি দেখেছো যে টেম্পারেচার বাড়াচ্ছে মানে থার্মাল এনার্জি বেড়ে যাচ্ছে, মানে মলিকুলগুলো মুভমেন্ট, তার স্পিড, তার এগুলো অনেক বেড়ে যাবে। সেখানে থেকে তার তার দ্য মলিকুল উইল মুভ র্যান্ডামলি, আর টেম্পারেচার ইনক্রিজেস দ্য মলিকুল উইল মুভ র্যান্ডামলি। আচ্ছা, মলিকুল যদি র্যান্ডামলি মুভ করে তখন দেখো যে এই যে এই মানে অপোজিট পোল ক্লোজার প্রক্সিমিটিতে থাকা আর সেম পোল ক্লোজার প্রক্সিমিটিতে থাকা এই প্রবাবিলিটিগুলো মোরাললেস সমান হয়ে যেতে চাইবে। তাহলে কি হবে, তাহলে তখন যেটা দাঁড়াবে যে যে এই ওরিয়েন্টেশন যে দুটো আমি বলেছি, ওরিয়েন্টেশন এ অ্যান্ড বি উইল বি ইকুয়ালি প্রবাবল। তখন যেটা বলছি অপোজিট পোল কাছাকাছি থাকা আর সেম পোল কাছাকাছি থাকা, এইটা তোমার ইকুয়াল প্রবাবিলিটিতে হয়ে যাবে। তাহলে ওরিয়েন্টেশন এ অ্যান্ড বি উইল বি ইকুয়ালি প্রবাবল। তা যদি হয় কি হবে, তার মানে দেখো এই ওরিয়েন্টেশন বলে দিচ্ছে স্টেবিলাইজেশন, এই ওরিয়েন্টেশন বলে দিচ্ছে ডিস্টেবিলাইজেশন, তারা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তার মানে কি হচ্ছে না, ওই যে অ্যাট্রাকশন রিপালশন ক্যান্সেল উইথ ইচ আদার, অ্যাট্রাকশন অ্যান্ড repulsion cancel each other and dipole interaction energy decreases। তো ডাইপোল ইন্টারাকশন তোমার ডিক্রিজ করে যাবে, এবং দেখা যায় যে এই যে ডাইপোল ইন্টারাকশন এনার্জিটা, সেই জন্য এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি 1/kT হয়। এটা হচ্ছে যেখানে বোলজম্যান কনস্ট্যান্ট, কারণ এটা থার্মাল এনার্জি মানে মানে এনার্জি টেম্পারেচারের সঙ্গে বোলজম্যান কনস্ট্যান্ট কে গুণ করলে যে এনার্জিটা পাওয়া যায় সেটাকে থার্মাল এনার্জির সঙ্গে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। তা দেখো, তাহলে আমি 5টা ইম্পর্টেন্ট ফিচার সেখানে দেখলাম। যে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একমাত্র মানে তোমার এর মধ্যেই থাকবে, মানে পোলার মলিকুল যারা তাদের মধ্যে এই ইন্টারঅ্যাকশনটা থাকবে। আচ্ছা, 2 নম্বর লাস্ট পয়েন্টটা বুঝলাম না, ওই অ্যাট্রাকশন এন্ড রিপালশন ক্যান্সেল ইচ আদার, এটা এই তো বুঝলাম দেখো না, এই তো দেখো না, এবারে যদি দেখো এমনিতে রুম টেম্পারেচারে এই বা লো টেম্পারেচারে বাঁ দিকটা পছন্দ করছে, ডান দিকটা সে থাকছে না। মানে তোমার কাছে যদি 10টা মলিকুল থাকে তাহলে 10 জনই ধরো এইরকম ভাবে আছে, এইরকম ভাবে কেউ নেই, মানে এরকম ভাবে আছে, বি রকম ভাবে কেউ নেই। আর এবারে তুমি যখন টেম্পারেচার বাড়াচ্ছ তাহলে মলিকুলগুলো কিছু র্যান্ডাম কাউটিক মোশন হয়ে যাবে। তাহলে র্যান্ডাম কাউটিক মোশন যদি হয়ে যায় তাহলে হ্যাঁ, মানে ধরো লেটসে এমন হলো যে তোমরা একটা কলেজে গেছো, কলেজের মধ্যে তুমি জাস্ট মানে বেশ মানে চাপ টাপ নেই, প্রিন্সিপালের ঝামেলা ইত্যাদি নেই, হ্যাঁ, একটি ছেলে একটি মেয়ে, হ্যাঁ, মানে সব জোড়ায় জোড়ায় বসে আছে। ধরো তোমার কলেজের মধ্যেই হয়তো বেশ কিছু গাছ আছে, তার আশপাশে কিছু ঘিরে টিরে, মানে ঘিরে টিরে মানে ওই যে বসার জায়গা করে দিয়েছে। ধরে নাও তোমার সামহাও একটি ছেলের পাশে একটি মেয়ে থাকলে তারা সেটা পছন্দ করে, ছেলের পাশে ছেলে হলে ঝগড়া করে বেড়ায়, মেয়ের পাশে মেয়ে থাকলে তারা ঝগড়া করে বেড়ায়, এরকম তুমি ভাবো। তাহলে এবারে কি হচ্ছে না, যখন তোমার প্রিন্সিপালের তাড়া নেই, হ্যাঁ, বা মাস্টারমশাইদের তাড়া নেই, তখন কি করেছো, তোমাদের যে একটা গ্রুপে হচ্ছে 10 জন ছেলে 10 জন মেয়ে ছিল, হ্যাঁ, তারা কি হচ্ছে একটি ছেলে একটি মেয়ে তারা পাশাপাশি বসেছে, মানে জোড়ায় জোড়ায় এরকম ভাবে তারা বসে আছে। তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে একটা স্টেবিলিটি পাচ্ছে, মানে সেইভাবে বসে থাকতে তোমাদের ভালো লাগছে, ঠিক আছে। আর এবারে ধরো মানে একটা উত্তেজনা তৈরি হয়ে গেল, মানে কেউ হয়তো তাড়া করেছে, বা তোমার প্রিন্সিপাল হচ্ছে ছড়ি নিয়ে বেদ নিয়ে তোমার মানে তোমার ঠ্যাঙাতে আসছে, তখন তোমার কি হবে, তোমার তো মানে পুরো এলোপাতারি ভাবে এদিক ওদিক ছুড়ে বেড়াবে। তাহলে এলোপাতারি ভাবে এদিক ওদিক যদি তুমি ঘুরে বেড়াও
তখন কি ওই ছেলের পাশে মেয়েই থাকবে সেটা তুমি কি গ্যারেন্টি করতে পারবে? তখন ছেলের পাশে ছেলেও থাকতে পারে, মেয়ের পাশে মেয়েও থাকতে পারে, আবার ছেলের পাশে মেয়েও থাকতে পারে। তাহলে ছেলের পাশে মেয়ে থাকা আর ছেলের পাশে ছেলে এবং মেয়ের পাশে মেয়ে থাকা সবগুলো তোমার কাছে ইকুয়ালি প্রবাবল হয়ে যাবে। আচ্ছা এবারে দেখো, তাহলে যদি এই ধরনের সিচুয়েশন হয়ে যায়, এবারে যদি তোমার ওই যে ছেলে আর মেয়ে পাশাপাশি থাকলে যদি অ্যাট্রাকশন হয়, আর মেয়ে মেয়ে পাশাপাশি থাকা আর ছেলে ছেলে পাশাপাশি থাকা সেটা তোমার রিপালশন হয়, তাহলে কি হবে? অ্যাট্রাকশন তোমাকে যতটা স্টেবিলিটি দিল, রিপালশনটা ততটাই ডিস্টেবিলিটি দিচ্ছে। মানে এটা হলো যে তোমার দেখা গেল তুমি হয়তো তুমি একজন মেয়ে, তুমি একটি ছেলের পাশে বসে গেলে তোমার বেশ মনে একটা শান্তি ছিল, বেশ ভালো লাগছিল। এবারে কি হচ্ছে, তারা খেয়ে যেটা হলো যে তাড়াহুড়ো করে এখানে ওখানে যখন র্যান্ডম প্যাটি করতে ঘুরে বেড়াতে পারলে দেখা গেল যে তোমার যেটা চিরশত্রু যে মেয়েটি ছিল আর কি, হ্যাঁ, তার সাথে তোমার ইন্টারাকশন হয়ে গেল বা তার সাথে তোমাকে কথা বলতে হচ্ছে, এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, তোমার যে আগের আধ ঘন্টার ভালো লাগাটা এই পরের আধ ঘন্টার খারাপ লাগা দিয়ে দেখো কম্পেনসেটেড হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, তবে এটা দাঁড়াচ্ছে যে মানে যখন এরকম তুমি তাড়া খাবে এবং এখানে থার্মাল এনার্জি বা কেটি সেই তাড়াটা তোমায় দিচ্ছে, তখন হচ্ছে অপোজিট পোল পাশাপাশি থাকা আর সেম পোল পাশাপাশি থাকা সেই দুটো প্রবাবিলিটি সমান হয়ে যাবে। যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, অ্যাট্রাকশন বলছিল স্টেবিলিটি দিচ্ছে আর রিপালশন তোমাকে ডিস্টেবিলিটি দিচ্ছে। এই স্টেবিলিটি এবং ডিস্টেবিলিটি ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হলো না, তোমার বেসিক্যালি এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এনার্জিটা প্রায় ভ্যানিশ করে যেতে চাইছে। এখন বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ স্যার। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট। স্যার ইকুয়াল হবে না, ভ্যারাইটি থাক। হ্যাঁ আমি এখন ইয়ে করেছি প্রপোর্শনাল, মানে কেটি যত বাড়বে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা তত কমবে। ইকুয়াল কোথাও হবে না এখনো, ইকুয়াল এবারে করবো আমি। ঠিক আছে, বোলম্যান কনস্ট্যান্ট। তা দেখ আমি কতগুলো জিনিস দেখেছি যে টেম্পারেচারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল আমি বলেছি, এই যে এখানে লিখেছি। আচ্ছা ডাইপোল মোমেন্ট বাড়লে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা বাড়বে সেটা আমি বলেছি। তোমার ইন্টারমলিকুলার যে সেপারেশন তার পাওয়ার যে 6 তার সঙ্গে এটা ইনভার্সলি প্রপোর্শনাল বলেছি, এবং এটা তোমার নেগেটিভ ইন সাইন বলেছি। তাহলে এই পুরো ব্যাপারগুলোকে মাথায় রেখে বিজ্ঞানী কিসম এর একটা ফর্মুলা দিলেন। মানে কিসম তিনি এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তার একটা এক্সপ্রেশন বের করলেন। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন একটা এক্সপ্রেশন বের করলেন। এক্সপ্রেশনটা কিরকম দেখতে, এক্সপ্রেশনটা মনে রাখতে পারলে ভালো, কিন্তু মোটামুটি কোয়ালিটেটিভলি কার কার উপরে নির্ভর করতে সেটা জানলেও তোমার চলবে। তাহলে প্রথম মলিকুলটা পোলার, তার ডাইপোল মোমেন্ট যদি μ1 হয়, সেকেন্ড মলিকুলটা তার ডাইপোল মোমেন্ট যদি μ2 হয়, তাহলে -2 μ1 স্কোয়ার μ2 স্কোয়ার ডিভাইডেড বাই যেটা দাঁড়ায় যে 4 পাই এপসাইলন তার স্কোয়ার হয়ে যায়, তার সঙ্গে তোমার একটা কেবি ইন্টু টি রয়ে গেল, কেবিটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট ইন্টু টি, এটা রয়ে গেল, আর তার সঙ্গে থাকছে 8⁻6 একটা টার্ম তোমার থেকে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার ওই কিসম ইন্টারাকশন বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের করসপন্ডিং। হ্যাঁ আর মানে এটা আর এর ফাংশন বলে আমি আর লিখেছি, মানে এটা জাস্ট সিম্পলি আর এর ফাংশন বলে ব্র্যাকেটে আমি আরটাকে লিখেছি। ঠিক আছে, তাই কিসম ইন্টারাকশন মানে বিজ্ঞানী কিসম এটা করেছিলেন বলে এটা যে কিসম ইন্টারাকশন আর কি, হ্যাঁ, বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। সেটা কি হচ্ছে দেখো, এই ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল যত বেশি হবে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তত বেশি হবে। আচ্ছা টেম্পারেচার যত বেশি হবে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তত কম হবে। ইন্টারমলিকুলার সেপারেশন যত বেশি হবে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তত কম হবে। আর এখানে এপসাইলনটা হচ্ছে তোমার ওই মানে রিলেটিভ মানে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। মানে তুমি তো চার্জগুলোকে সবসময় বা মলিকুলগুলোকে সবসময় ভ্যাকুয়ামের মধ্যে রাখছো না, তাদের মধ্যে একটা মিডিয়াম বা এয়ার বা কিছু একটা থেকে যেতে পারে। সেই জন্য আমি এখানে জাস্ট ওই এপসাইলন যেটা অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম সেইটাকে জাস্ট এখানে রেখে দিই। তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এনার্জি, তার এক্সপ্রেশন। হ্যাঁ তোমার মনে থাকলে ভালো, কিন্তু মনে না থাকলেও তোমার এইগুলো অন্তত বোঝার দরকার যে ডাইপোল মোমেন্ট বাড়লে এটা বাড়ে, টেম্পারেচার বাড়লে এটা কমে, আর বাড়লে এটা কমে, আর দেখা একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইন বেসিক্যালি রিপ্রেজেন্ট করবে ইট ইজ অ্যান অ্যাট্রাকশন। আর এখানে আরেকটা জিনিস একটুখানি বলে নিই যে এই টিপিক্যাল ভ্যালুটা যদি তুমি দেখো, টিপিক্যাল ভ্যালু অফ ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এনার্জি, এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এনার্জির একটা টিপিক্যাল ভ্যালুটা এটা অফ দ্য অর্ডার অফ 0.6 কিলো ক্যালোরি পার মোল এরকম অর্ডারের হয়। মানে দুটো তোমার নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুল, তাদের মধ্যে যে ইন্টারাকশন এনার্জিটা পার মোলে 0.6 কিলো ক্যালোরি পার মোল এরকম একটা অর্ডারের হয়। ঠিক আছে,
তা দেখো এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বললাম, সেগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে তোমার কথা হচ্ছে যে শুধুমাত্র কি ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটাই থাকবে, আর কি কোনো রকম ইন্টারাকশন থাকবে না? দেখো, যদি শুধুমাত্র ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকতো, অর্থাৎ মানে ইন্টারাকশন করার জন্য দুটোকেই যদি জাস্ট পার্মানেন্ট ডাইপোল হতে হয়, অর্থাৎ দুটোই পোলার মলিকুল হতে হয়, তাহলে পোলার এবং নন পোলার একে অপরকে অ্যাট্রাক্ট করে। একটা পোলার মলিকুল একটা নন পোলার মলিকুল, হয়তো এমন ব্যাপার যে হয়তো দুটো পোলার মলিকুল একে অপরকে যতটা অ্যাট্রাক্ট করে, একটা পোলার একটা নন পোলার অতটা অ্যাট্রাক্ট করে না, কিন্তু তারা স্টিল অ্যাট্রাক্ট করে কিন্তু। ঠিক আছে? তাহলে এবং শুধু তাই না, এবং পোলার এবং নন পোলার তাদের মধ্যে এই অ্যাট্রাকশনটা দেখা যাচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না। তার মানে একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট আরও একটা ইন্টারাকশন আছে, যে ইন্টারাকশনটা অপারেটিভ হতে গেলে মলিকুল দুটোকেই নেসেসারিলি পোলার হতে হয় না। এরকম একটা ইন্টারাকশন হচ্ছে তোমার ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। তাহলে নেক্সট যে জায়গাটা আমরা আসছি এটাকে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, और এক্ষেত্রে তুমি বলতে পারো ডি বাই ইন্টারাকশন। ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন অর্থাৎ তোমার ডি বাই ইন্টারাকশন। দেখো, ধরো তোমার একটা পোলার মলিকুল আছে, ধরে নাও এখানে তোমার ডেল্টা প্লাস, এটা ধরো ডেল্টা মাইনাস, এটা হচ্ছে সত্যি সত্যি একটা পোলার মলিকুল এবং এটা হচ্ছে একটা ডাইপোল। আচ্ছা, এবারে পাশে একটা ধরো তোমার নিউট্রাল মলিকুল ছিল, মানে নন পোলার মলিকুল, মানে এখানে এটা হচ্ছে তোমার একটা পোলার মলিকুল, এটা এই মলিকুলটা হচ্ছে পোলার, আর পাশে একটা ধরো নন পোলার মলিকুল আছে, সেটা কিন্তু কোনো ডাইপোল নয়। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, অনেক ইলেকট্রন ক্লাউড আছে তো। এবার ইলেকট্রন ক্লাউড যদি থাকে, তাহলে এই যে ডেল্টা পজিটিভটা কি করবে, সেই এই যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডটা যেটা আছে, সেই নেগেটিভ চার্জটা কি হবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট যদি করে কি হচ্ছে দেখো, যে এই যে ডান দিকে যে মলিকুলটা নিয়েছিলে, তাহলে বাঁ দিকে তোমার একটা পার্মানেন্ট ডাইপোল ছিল, যেটা এইটা ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। এবারে এই ডেল্টা প্লাসটিক হচ্ছে ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে যদি তোমার টেনে নেয়, তাহলে এদিকে একটা ওভারঅল কি হলো, ডেল্টা মাইনাস তৈরি হলো। আর ওভারঅল মলিকুলটা কিন্তু তোমার নিউট্রাল, সেই জন্য এদিকে যদি ইলেকট্রনটা চলে আসে, তাহলে অটোমেটিক্যালি চার্জ ব্যালেন্সিং এর জন্য ডান দিকটা তোমার পজিটিভ হতে হবে। তার মানে যেটা হলো দেখো, যে এইটা ছিল একটা ডাইপোল এবং এই ডাইপোলটা পার্মানেন্ট ডাইপোল, আর এইখানে দেখো একটা মানে বেসিক্যালি একটা পোলার মলিকুল ছিল, তার একটা পার্মানেন্ট ডাইপোল ছিল, কিন্তু পাশে নন পোলার মলিকুলটা ছিল, তার ক্ষেত্রে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে গেল। মানে এমনিতে যদি এই যে ডাইপোলটা বা পোলার মলিকুলটা কাছে না থাকতো, তাহলে সেটা স্ফেরিক্যালি সিমেট্রিক হতো। হ্যাঁ, এবং এখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ মানে তোমার এমনভাবে ডিস্ট্রিবিউটেড থাকতো, যাতে করে কোনো ওই রকমভাবে মানে একটা দিকে নেগেটিভ চার্জটা ওরিয়েন্টেড আর একটা দিকে পজিটিভ চার্জ ওরিয়েন্টেড, এরকম সিচুয়েশন হতো না আর কি। সেটা নন পোলার মলিকুলের ক্ষেত্রে হয়। কিন্তু এই পোলার মলিকুলটা পাশে থেকে যাওয়ার জন্য সে কি করছে না, এই পাশের মলিকুল একটা ডাইপোল ইনডিউস করে দিল। তাহলে এই যে ডাইপোল মোমেন্টটা, সেটা হয়ে গেল তোমার ইনডিউস ডাইপোল। তাহলে এটা হচ্ছে ডাইপোল, এটা হচ্ছে তোমার ইনডিউস ডাইপোল। ঠিক আছে? এবারে এরা দুজন একে অপরকে কি করছে না, অ্যাট্রাক্ট করছে। তাহলে দেখো, তাহলে তাহলে এই যে ইন্টারাকশনটা, এটা কাদের মধ্যে অপারেটিভ? তাহলে এই ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা হচ্ছে অপারেটিভ আচ্ছা, ঠিক আছে, অপারেটিভ বিটুইন টু মলিকুলস one of which must be polar। মানে আগেরটা যেমন দুজনকেই পোলার হতে হবে, এখানে একজনকে তোমাকে অ্যাটলিস্ট পোলার হতে হবে। আচ্ছা দেখো, এই যে এটা আমি খুব খুব ট্যাক্টফুলি কথাটা বলছি, যে যদি হ্যাঁ বলো, কি বলো? মানে বললাম এই যে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা হতে গেলে অন্ততপক্ষে একটা মলিকুলকে পোলার হতে হবে। আচ্ছা দেখো, যদি অন্য মলিকুলটা তোমার পোলারও হয়, তাহলে কিন্তু ইন্টারাকশনটা থাকবে।
মানে যদি পোলার থাকে তার ক্ষেত্রে কি হবে না, দুটো মলিকুল যদি পোলার হয় তার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকবে, তার সঙ্গে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটাও থাকবে। কিন্তু যদি একটা মলিকুল পোলার একটা মলিকুল নন পোলার হয় তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটাই থাকবে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা থাকবে না। সেই জন্য আমি এখানে খুব ট্যাক্টফুলি লিখেছি যে এটা অপারেটিভ বিটুইন টু মলিকুল ওয়ান অফ হুইচ মাস্ট বি পোলার, মানে দুজনের মধ্যে একজন পোলার হলেই চলবে, দুজন পোলার হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তখন তোমার ডাইপোল ডাইপোলের সঙ্গে সঙ্গে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থাকবে। আর ওটা ইন্ডিউসড কেন? ওটা তো ডাইপোল ডাইপোলই হতে পারতো এই দিকেরটা। কোনটা? ডান দিকেরটা? এইটা, হ্যাঁ। এই তো হ্যাঁ, দেখো, হ্যাঁ। না না, এই যে মলিকুলটা ডাইপোল মানে হচ্ছে তোমার পার্মানেন্ট ডাইপোল। আমি যখন ডাইপোল কথা বলছি তখন হচ্ছে পার্মানেন্ট ডাইপোল, মানে একটা মলিকুল এমনি এমনি আছে, পাশে কেউ নেই, তবুও যদি সেটার যদি ডাইপোল মোমেন্ট থাকে তখন তাকে পার্মানেন্ট ডাইপোল বলা হচ্ছে। মানে এই যে ডাইপোলটা এটা হচ্ছে তোমার পার্মানেন্ট ডাইপোল, মানে আমি এমনি ডাইপোল মানে হচ্ছে পার্মানেন্ট ডাইপোল। হ্যাঁ, আর এইটাই কিন্তু ডাইপোল ছিল না, দেখো নন পোলার মলিকুল ছিল, কিন্তু এই পার্মানেন্ট ডাইপোলটা পাশে থাকার জন্য এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে গেল। তুমি যদি এই পাশের মলিকুল কাউকে না রাখতে তাহলে সে কিন্তু আবার নন পোলার মলিকুলের মতো তোমার মানে এরকম স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে যেত আর কি। তাহলে যেটা কথা হচ্ছে যে এই যে নতুন যে ডাইপোলটা এখানে তৈরি হয়েছে এটা কিন্তু, কি পোলার যদি রাখতাম? হ্যাঁ এখানে কিন্তু তুমি পোলার রাখতে তাহলে কি হতো, ডাইপোল ডাইপোলও থাকতো, আবার ডাইপোল ইনডিউস ডাইপোলও থাকতো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো যদি তোমার দুটো মলিকুলই পোলার হয় তাহলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনও থাকবে, আবার ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনও থাকবে, মানে আগের মেকানিজম থেকেও ইন্টারাকশন হবে, আবার এই মেকানিজম থেকেও ইন্টারাকশন হবে। কিন্তু যদি একটা মলিকুল পোলার আর একটা নন পোলার হয় তাহলে এই সেকেন্ড মেকানিজমটাই একমাত্র রেসপন্সিবল হবে, আগের মেকানিজমটা আর থাকছে না। ঠিক আছে, ওই জন্য আমি বলছি যে ওয়ান অফ হুইচ মাস্ট বি পোলার, মানে এমন নয় যে, মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে একজন পোলার আর একজনকে নন পোলারই হতে হবে, এটা নয়। একজন পোলার হলেই চলবে, অন্যজন পোলারও হতে পারে নন পোলারও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা ওই আগের মতোই তোমার 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল হয়, মানে ইন্টারমলিকুলার সেপারেশনের যে পাওয়ার 6 তার সঙ্গে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, আবার এই ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা সেটা হচ্ছে নেগেটিভ ইন সাইন হয় এইটা। আচ্ছা, আর কার উপরে নির্ভর করবে? দেখো তোমার, হ্যাঁ দেখো এই যে এইখানে যে পার্মানেন্ট ডাইপোলের সঙ্গে ইনডিউস ডাইপোলের যে ইন্টারাকশনটা হচ্ছে, সেই ইন্টারাকশনটা স্ট্রং হতে গেলে যেটা তোমার পার্মানেন্ট ডাইপোল বলছো তার ডাইপোল মোমেন্ট বেশি হতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম যেহেতু এখানে তোমার একটা চার্জ সেপারেশন বা ডাইপোল মোমেন্ট ইনডিউস করতে হচ্ছে, ইনডিউস কখন করতে পারবে, যদি এই পার্টিকুলার মলিকুলটার পোলারাইজিবিলিটি বেশি হয় তবেই তো নেগেটিভ চার্জটা তোমার এদিকে চলে আসতে চাইবে, তাই না? তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে সকল যেটা পোলার মলিকুল বলছি তার ডাইপোল মোমেন্ট যত বেশি হবে, আর যেটা আমি তার সারাউন্ডিং বা অ্যাডজাসেন্ট মলিকুল বলছি তার ইনডিউস ডাইপোল মোমেন্ট, তার মানে পোলারাইজিবিলিটি যত বেশি হবে এই ইন্টারাকশনটা তত স্ট্রং হবে। তাহলে কেন পোলারাইজিবিলিটিটা কি না, পোলারাইজিবিলিটি এক কথায় বললে হচ্ছে ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম হয়ে যাওয়ার যে এবিলিটি। তোমরা ফ্যাডাম চুল পড়েছো, সেখানে পোলারাইজিং পাওয়ার পোলারাইজিবিলিটি এসব তুমি পড়েছো। তাহলে পোলারাইজিবিলিটিটা হচ্ছে যে যে তোমার মানে যদি কোনো একটা পার্টিকুলার মলিকুলের সাইজ খুব বড় হয় বা কোনো একটা অ্যাটম তার সাইজ খুব বড় হয় তাহলে বাইরে ইলেকট্রন ক্লাউডের উপর তার কন্ট্রোলটা কমে যায় বলে বাইরে থেকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যদি দেওয়া হয় হচ্ছে তাহলে ইলেকট্রন ক্লাউডটা সহজে তুমি ডিফর্ম করে ফেলতে পারবে। তাহলে ওই যে ইলেকট্রন ক্লাউডটা ডিফর্ম হয়ে যাওয়ার যে এবিলিটিটা তাকে বলা হয় পোলারাইজিবিলিটি। আর তোমার এই অ্যাডজাসেন্ট মলিকুলটা সাইজ যত বেশি হবে, অর্থাৎ মলিকুলটা যত বেশি পোলারাইজেবল হবে তার ক্ষেত্রে ইলেকট্রন ক্লাউডটাকে ডিফর্ম করা তত সহজ হবে, হ্যাঁ, এবং তত সহজ হবে, এবং তার ক্ষেত্রে ইনডিউস ডাইপোল মোমেন্ট তত সহজে তৈরি হতে পারবে। ঠিক আছে, তাহলে যেটা ইম্পর্টেন্ট যে এটা মানে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন যেটা ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন dipole moment of the polar molecule and polarizability of the
অ্যাডজাসেন্ট মলিকুল। হ্যাঁ, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনসটা সেটা হচ্ছে যে পোলার মলিকুলটা যেটা আছে, মানে যার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নিয়ে আমি কথাবার্তা বলছি, তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট যত বেশি হবে, আর তার সারাউন্ডিং মলিকুল যেখানে অ্যাকচুয়ালি ইন্ডিউস ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে আর কি, তার পোলারাইজেবিলিটি যত বেশি হবে, এই ইন্টারাকশনটা আছে তত বেশি হবে। ঠিক আছে, বুঝতে পারলে এটা কেন বললাম? ঠিক আছে, বলো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে দেখো, এই ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। কেন? আসলে যখন তুমি টেম্পারেচার বাড়ালে কি হবে, যেটা যেটা মানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন তুমি দেখছো, সবসময় কি হয়, এইখানে যদি ডেল্টা পজিটিভ থাকে, তাহলে তাহলে তার অ্যাডজাসেন্ট যে জায়গাতে বা তার নেবারহুডে সবসময় অপোজিট চার্জই ইন্ডিউসড হয়। মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস ইন্ডিউসড হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ইন্ডিউসড হবে। মানে এখানে প্লাস থাকলে কেউ ইলেকট্রন ক্লাউডে এদিকে টানলো, সেখানে এদিকে মাইনাস তৈরি হবে। আর যদি এখানে তোমার ডেল্টা নেগেটিভ থাকে, ইলেকট্রন ক্লাউড ঠেলে দেবে বলে তোমার ডেল্টা মাইনাসটা মানে পরে মানে ডান দিকে তৈরি হয়ে গেল, আর ডেল্টা প্লাসটা হচ্ছে কাছে তৈরি হলো। তোমার সবসময়ই হচ্ছে তোমার ওই মানে নেবারহুডে বা অ্যাডজাসেন্ট পজিশনে হচ্ছে অপোজিট পোলেই জাস্ট যেহেতু ইন্ডিউসড হবে, সেখানে এক্ষেত্রে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ওই যে র্যান্ডাম কাউটিক মোশন, তার মতো করে হচ্ছে অপোজিট পোল পাশাপাশি থাকা আর সেম পোল পাশাপাশি থাকা, তার প্রবাবিলিটি সমান হয়, এইসব গল্প কিন্তু থাকবেই না। কারণ এই পার্টিকুলার কেসে যেহেতু পাশের মলিকুলটার ইন্ডিউস ডাইপোল মোমেন্ট নিয়ে আমি ইন্টারেস্টেড, সবসময় হচ্ছে কোন একটা পার্টিকুলার মলিকুল, পোলার মলিকুল যার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, সে তার সারাউন্ডিং যে বা তার অ্যাডজাসেন্ট পজিশনে সবসময় হচ্ছে অপোজিট চার্জ ইন্ডিউস করার চেষ্টা করবে। আর অপোজিট চার্জ ইন্ডিউস করতে পারে সবসময় এটা অ্যাট্রাকশন হবে, সেখানে আমি এটা লিখেছি আর কি, ইট ইজ নেগেটিভ ইন সাইন এটা, এবং সেটার কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স নেই। আচ্ছা, এবারে বিজ্ঞানী ডিবাই তার একটা ফর্মুলা বের করেছিলেন, ডিবাই ইন্টারাকশন। হ্যাঁ, তিনি কি করেছিলেন না, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনসটা তার একটা এক্সপ্রেশন বের করেছিলেন, সেটা এরকম দেখতে। মানে প্রথম কথা এটা হচ্ছে অ্যাট্রাকটিভ। আচ্ছা, যে মলিকুলটা পোলার তার ডাইপোল মোমেন্ট, আর সেকেন্ড যে মলিকুলটা তার বেসিক্যালি পোলারাইজেবিলিটি তার উপরে ডিপেন্ড করছে। মানে পোলার মলিকুলের ডাইপোল মোমেন্ট আর যেটা অ্যাডজাসেন্ট যে মলিকুলটা ছিল আর কি, যার ইন্ডিউস ডাইপোল মোমেন্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড আর কি, সেকেন্ড মলিকুলটা তার পোলারাইজেবিলিটি তার উপরে নির্ভর করছে। আচ্ছা, এখানে তোমার এসআই ইউনিটে যদি করো 4πε² একটা টার্ম থাকবে, আর তার সঙ্গে হচ্ছে 8⁶ আছে। দেখো এখানে টেম্পারেচার ডিপেন্ডেন্স কোনো পার্ট থাকছে না। আর এই ফর্মুলাটা কখন সত্যি, যখন হচ্ছে ওয়ান মলিকুলের ফার্স্ট মলিকুলটা, ওয়ান মলিকুল ইজ পোলার, এটা আদার মলিকুল ইজ নন পোলার। মানে একজন যখন পোলার আর একজন যখন নন পোলার, তখন তোমার ফর্মুলা হচ্ছে এইটা। আচ্ছা, অথবা তুমি এটা লিখতে পারো যদি এমন হতো যে দুজনেই পোলার, তাহলে কি হবে, প্রথম মলিকুলটা সেকেন্ড মলিকুলকে পোলারাইজ করবে, আবার সেকেন্ড মলিকুলটা ফার্স্ট মলিকুলকে পোলারাইজ করবে। এটা ব্র্যাকেট আমি দিয়ে রাখলাম, বাই হচ্ছে তোমার 4πε তার স্কোয়ার ইন্টু 8⁶। দেখো তাহলে যেটা হচ্ছে যে এইটা কখন, এইটা হচ্ছে যখন দুটো মলিকুলই পোলার। তাহলে প্রথম টার্মটা আসছে কি না, প্রথম মলিকুলের জাস্ট পার্মানেন্ট ডাইপোল সেকেন্ড মলিকুলে ইন্ডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করছে, আর সেকেন্ড যে টার্মটা সেখানে হচ্ছে সেকেন্ড মলিকুলের পার্মানেন্ট ডাইপোলটা ফার্স্ট মলিকুলে তোমার ইন্ডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করছে। তাহলে এটা কখন না, হোয়েন বোথ দ্য মলিকুলস আর পোলার। তাহলে এই হচ্ছে তোমার ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন এনার্জি বা ডিবাই যে ইন্টারাকশন এনার্জি আর কি, তার এক্সপ্রেশন। এবং এখানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে কোনটা কার কার উপরে কেমন করে নির্ভর করছে। আর এখানে একটা পয়েন্ট বলে নেওয়া যায়, এক্ষেত্রে জাস্ট এই অর্ডার অফ ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, সেটাই অফ দ্য অর্ডার অফ 0.6
কিলোক্যালোরি পার মোল এই অর্ডারেই হয়, মানে ডাইপোল ডাইপোল এবং ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন তাদের কিন্তু অর্ডারটা মোটামুটি ভাবে একই রকমের হয়। এটা ঠিক আছে, এটা বোঝা গেল? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে ডাইপোল ডাইপোল বা ডাইপোল ইন্ডিউস ডাইপোল এই দুটো ইন্টারাকশনের ক্ষেত্রে যেটা হলো যে অ্যাটলিস্ট একটা মলিকুলকে তোমার পোলার হতে হয়েছে। তাহলে এবারে ধরো আমি যদি তোমার এরকম কোশ্চেন্স করি যে আয়োডিন কেন সলিড বা বেনজিন কেন লিকুইড রুম টেম্পারেচারে, তুমি তার কি উত্তর দেবে? কারণ আয়োডিন, হ্যাঁ, তার যখন তুমি একটা স্যাম্পল কনসিডার করছো সেখানে তো আয়োডিন সেটা বেসিক্যালি নন পোলার, তাহলে এখানে সবাই তো আয়োডিন, তাহলে আয়োডিন আয়োডিন মানে দুটোই নন পোলার, তাহলে তাদের মধ্যে তো কোনো ইন্টারাকশনই থাকার কথা নয়। বা বেনজিন লিকুইড কেন? প্রথম কথা হচ্ছে লিকুইড কেন, কারণ নিশ্চয়ই তাদের মধ্যে একটা ফেভারেবল অ্যাট্রাকশন আছে, নাহলে সেটা সবসময় গ্যাস ফেজে থাকতো। তাহলে লিকুইফাই করছে বা সলিডিফাই করছে মানে তাদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন আছে। এবার বেনজিন মলিকুল তো নন পোলার, তাহলে নিশ্চয়ই নন পোলার মলিকুল নিজেদের মধ্যেও একটা অ্যাট্রাকশন করবে। হ্যাঁ, না হলে তুমি ওই টাইপের যে কেন আয়োডিন সলিড বা কেন বেনজিন লিকুইড এগুলো তুমি এক্সপ্লেন করতে পারবে না। সেই জন্য থার্ড যে পার্টটা আমাদের নিয়ে আলোচনা করতে হবে, মানে এখানে আমি জাস্ট ফার্স্ট পার্টটা হচ্ছে এইটা, সেকেন্ড পার্টটা ছিল এইটা, আর থার্ড পার্ট যেটা সেটাকে বলা হচ্ছে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন। ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন or লন্ডন ডিসপারশন ইন্টারাকশন। লন্ডন এমনি শুধু লন্ডন ইন্টারাকশন বললেও হবে, লন্ডন ডিসপারশন ইন্টারাকশন। আচ্ছা আচ্ছা, দেখো যখন তুমি কোনো একটা পার্টিকুলার মলিকুল বা কিছু একটা কনসিডার করছো, ধরো একটা মলিকুল কনসিডার করলে, আচ্ছা এবারে ইলেকট্রনটা কোন একটা নির্দিষ্ট মুহূর্তে ধরে নাও তোমার এইখানে আছে ইলেকট্রনটা, নেগেটিভ চার্জ ইলেকট্রনটা কোন একটা নির্দিষ্ট মুহূর্তে ধর এখানে আছে। তাহলে দেখো এবারে কথাটা হচ্ছে যে হয়তো মলিকুলটা অ্যাজ এ হোল নন পোলার, ধরে নাও, মানে নন পোলার হতে হবে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি বলছি ধরে নাও মলিকুলটা তোমার নন পোলার, যার কোনো পার্মানেন্ট ডাইপোল নেই, কিন্তু ইলেকট্রনটা সাথে রোটেট করছে, ইলেকট্রনটা একটা মুহূর্তে এখানে আছে। তাহলে অ্যাজ এ হোল মলিকুলটা যদি নিউট্রাল হয়, তাহলে ইলেকট্রনটা যখন এখানে আছে তার মানে নিশ্চয়ই এদিকটা পার্সিয়ালি নেগেটিভ চার্জ হয়ে গেল আর এদিকটা পার্সিয়ালি তোমার পজিটিভ চার্জ হয়ে গেল। মানে যদি ইলেকট্রনটা এখানে থাকে তাহলে দেখো তুমি বেসিক্যালি যে ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রনের জন্য যে কোনো একটা মলিকুল সে একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলের মতো বিহেভ করবে। মানে একটা তুমি যদি খুব খুব অল্প সময়ের জন্য দেখো, খুব অল্প সময় 10⁻⁸, 10⁻⁹ এরকম সেকেন্ড সময়ে তুমি দেখো, দেখবে ইলেকট্রনটা কোন একটা নির্দিষ্ট মুহূর্তে বা কোন একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে এই দিকে আছে, মানে উল্টো দিকে নেই। তাহলে অ্যাজ এ হোল মলিকুলটা যদি নিউট্রাল হয়, তাহলে যেখানে ইলেকট্রনটা আছে সেদিকটা তুমি বলবে একটা নেগেটিভ পোল আর উল্টো দিকটা তুমি বলবে পজিটিভ পোল। তাহলে দেখো সে বেসিক্যালি একটা ডাইপোলের মতো বিহেভ করলো। তার মানে এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে ডিউ টু ইনস্ট্যান্টিনিয়াস position of the electron, instantaneous position of the electron, a molecule can have a dipole moment called the instantaneous ডাইপোল মোমেন্ট। দেখো পর মুহূর্তে হয়তো ইলেকট্রনটা এদিক থেকে এদিকে চলে গেল, তাহলে এই মুহূর্তে এদিকটা ডেল্টা নেগেটিভ এদিকটা ডেল্টা পজিটিভ, পর মুহূর্তে কিন্তু এদিকে ডেল্টা নেগেটিভ এদিকে ডেল্টা পজিটিভ হয়ে যেতে পারে, কিন্তু এদিক থেকে এদিকে যাওয়ার সময়টা আমি দেবো না, তার আগে যদি আমি দেখি তাহলে দেখবো কি যে ডিউ টু ইনস্ট্যান্টিনিয়াস পজিশন অফ দ্য ইলেকট্রন এ মলিকুল ক্যান হ্যাভ এ ডাইপোল মোমেন্ট কল দ্য ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, আচ্ছা ধরে নাও এই ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্ট এখন এরকম দেখতে, এদিকটা ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল মোমেন্ট। ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল সে কি করছে না, সে তোমার পাশে যে মলিকুলটা আছে
পাশের মলিকুলটা হয়তো তোমার আবার সেই নন পোলার ছিল, এর ইলেকট্রন ক্লাউডটাকে মানে মানে এটাকে যদি আমি এইরকম করে আঁকি, তাহলে দেখো এক সেকেন্ড, এইটাকে যদি নেগেটিভ, এটাকে যদি পজিটিভ এইরকম করে আঁকি, এটা নেগেটিভ, এটা ধরো পজিটিভ, সে কি করছে না এর ইলেকট্রন ক্লাউডটা আবার এই আগের মতো, যেমন একটা পার্মানেন্ট ডাইপোল থাকলে, পার্মানেন্ট ডাইপোল যদি থাকে তাহলে যেমন পাশের মলিকুলে তোমার একটা ইনডিউস ডাইপোল তৈরি হয়, এক্ষেত্রে কি হচ্ছে না ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা পাশের মলিকুলে একটা তোমার ডাইপোল তৈরি করে ফেলছে। হ্যাঁ, তাহলে এদিকটা মাইনাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এদিকটা তোমার আস্তে আস্তে তোমার প্লাস হয়ে যাচ্ছে। তার মানে কি হলো না, যেটা দাঁড়াচ্ছে এখানে যে এই ইলেকট্রন ক্লাউডটাকে টেনে নেওয়ার জন্য যে এইখানে ছিল হচ্ছে তোমার একটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, আর এইখানেও দেখো পাশে তোমার আবার একটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তৈরি হলো, তাহলে এইটা কিন্তু তোমার ইনডিউস ডাইপোল। তাহলে এর ঠিক আগের কেসটাতে একটা পার্মানেন্ট ডাইপোল পাশের মলিকুল ইনডিউস ডাইপোল তৈরি করে ফেলেছিল, এক্ষেত্রে এটা হলো যেটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল, ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল সে পাশের মলিকুল একটা ইনডিউস ডাইপোল তৈরি করে ফেললো। আচ্ছা এবারে কি, এবারে হলো দেখো যে এই যে ইনডিউস ডাইপোলটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এটা একটা ইনডিউস ডাইপোল। তাহলে যেমন ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল পাশের মলিকুলে ইনডিউস ডাইপোল তৈরি করলো, এবারে ওয়ান্স ইনডিউস ডাইপোলটা তৈরি হয়ে গেল, সে কি করবে যে আগের যে মলিকুলটা ছিল সেইখানে আবার একটা ইনডিউস ডাইপোল তৈরি করে ফেলবে। তাহলে বোঝার চেষ্টা করো যে প্রথমে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল পাশের মলিকুলে একটা ইনডিউস ডাইপোল তৈরি করলো, তারপরে ওই ইনডিউস ডাইপোলটা আগের মলিকুলে আবার একটা ইনডিউস ডাইপোল তৈরি করে ফেললো। এবারে এই একটা ইনডিউস ডাইপোল, এই একটা ইনডিউস ডাইপোল, এরা একে অপরকে অ্যাট্রাক্ট করছে। স্যার এখানে আরেকবার বলুন একটু। তাহলে দেখো, তাহলে আমি কি বলছি, প্রথমে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটাকে বোঝো যে ইলেকট্রনটা কোন একটা নির্দিষ্ট মুহূর্তে ডান দিকে আছে মানে বাঁ দিকে নেই, ডান দিকটাকে যদি তুমি নেগেটিভলি চার্জ বলো, বাঁ দিকটা হচ্ছে পজিটিভলি চার্জ। তার মানে প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা অ্যাটম যদি তুমি খুব শর্ট টাইমে দেখো, তারা প্রত্যেকে এক একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলের মতো। আর এবারে সেই ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা যেমন করে পার্মানেন্ট ডাইপোল পাশের মলিকুলে ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করে, ঠিক একই রকম ভাবে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা পাশের মলিকুলে তোমার একটা ইনডিউস ডাইপোল তৈরি করলো। তাহলে এইটা একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল, পাশের মলিকুলে তোমার একটা ইনডিউস ডাইপোল তৈরি হয়ে গেল। যেমন আগের কেসে আমি যেটা বললাম যে একটা পার্মানেন্ট ডাইপোল সে পাশের মলিকুলে ইনডিউস ডাইপোল তৈরি করে ফেলেছে, এখন তার বদলে কি হয়েছে, একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল পাশের মলিকুলে একটা ইনডিউস ডাইপোল তৈরি করে ফেলেছে। আর এবারে ওয়ান্স ইনডিউস ডাইপোল তৈরি হলো, সেই ইনডিউস ডাইপোলটা সে কি করতে পারে, সে তার বাবা মানে যেখান থেকে অ্যাকচুয়ালি সে অরিজিনেট করেছে আর কি, সেইখানে আবার একটা ইনডিউস ডাইপোল তৈরি করে ফেলবে। তাহলে এই ইনডিউস ডাইপোলটা এখন এই বাঁদিকের যে মলিকুলটা যেখানে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল তুমি কনসিডার করেছিলে, সেইখানে আবার একটা ইনডিউস ডাইপোল তৈরি করে ফেললো। তাহলে এবার দেখো এই ইনডিউস ডাইপোল, এই ইনডিউস ডাইপোল মিলে হচ্ছে তোমার কি হচ্ছে, একটা অ্যাট্রাকশন হলো, যেটাই তোমার ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। ঠিক আছে, বোঝা গেল? ধরো ধরো আমি জাস্ট সিম্পলি তোমাকে এইরকম ভাবে ভাবছি, ধরো আমি ধরে নাও আমি লেসে কি বলে অ্যাপলিটিক্যাল, মানে আমি ধরে নাও তোমার বিজেপিও নয় তৃণমূলও নয়, এরকম একটা সিচুয়েশন, হ্যাঁ অ্যাপলিটিক্যাল হলো, মানে আমার কিন্তু পার্মানেন্ট কোনো বায়াসনেস নাই, মানে আমি মমতা ব্যানার্জিও নয় মোদিও নই, মানে বেসিক্যালি আমি জনতা, আমার কোনো পার্মানেন্ট বায়াসনেস নাই, মানে আমি না বিজেপি না তৃণমূল হলো। আর এবারে কথাটা হচ্ছে যে দেখো, আমি পরিষ্কার বুঝতে পারছি যে যদি আমি এরকম নিউট্রাল থাকি তাহলে আমাকে মেরে ফেলবে, সেখানে আমি কি করছি, আমি তৃণমূলীদের কাছে তৃণমূল সেজে থাকছি, বিজেপির কাছে বিজেপি সেজে থাকছি, কিন্তু বেসিক্যালি আমি লোকটা কিন্তু তোমার পলিটিক্যালি মানে অ্যাপলিটিক্যাল, কিন্তু তৃণমূলীদের কাছে তৃণমূল সেজে থাকছে আর বিজেপিদের কাছে হচ্ছে বিজেপি সেজে থাকছে বলো। আর এবারে দেখো যে ধরো মানে তুমি আমার পাশে আছো, তুমিও অ্যাপলিটিক্যাল জনতা, তুমি নিউট্রাল, এবারে সামাও কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তুমি দেখলে যে আমি বিজেপিদের সাথে ঘনিষ্ঠ, বললাম না বিজেপিদের কাছে বিজেপি হয়ে থাকি আবার তৃণমূলীদের কাছে তৃণমূলের থাকি, তুমি একটা নির্দিষ্ট মুহূর্তে দেখলে কি, কোনো একটা পার্টিকুলার মুহূর্তে তুমি দেখলে তুমি আমার পুরোটাকে দেখতে পাচ্ছ, তুমি হয়তো আমি কলেজে হয়তো ধরো লেসে তৃণমূলের রমরমা, আমি কলেজে তৃণমূলীদের সাথে গা ঘেঁষাঘেঁষি করে থাকছি, আবার আমার পাড়ায় ধরো লেসে বিজেপি খুব স্ট্রং, আমি পাড়ায় হতে বিজেপি হয়ে সাজছি, বিজেপি সেজে থাকছি,
এবার তুমি আমাকে কলেজে দেখেছো দেখে তুমি বুঝেছো, তাহলে তুমি ভাবলে এই লোকটা তৃণমূল। তা তুমি মনে মনে কি ভাবলে, তাই তো? তাহলে এবারে আমি যেহেতু কলেজে আমাকে দেখাতে হবে যে আমি তৃণমূলের মতো বিহেভ করছি, আমি কি করছি, তুমি নিউট্রাল অ্যাপলিটিক্যাল, আমি তোমাকে কি করছি, তৃণমূলের গুণগান গাইলাম, তোমার কাছে মমতা ব্যানার্জির গুণগান গাইলাম। দেখো আমি কিন্তু ফ্রিকল, মানে আমি একটা কিন্তু কোন একটা নির্দিষ্ট মুহূর্তে আমি কিন্তু তৃণমূলীর মতো বিহেভ করেছি, মানে আমি একটা ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল। তুমি অ্যাপলিটিক্যাল, তোমাকে কি হচ্ছে, আমি তৃণমূলের সম্বন্ধে ভালো ভালো কথা, মমতা ব্যানার্জির সম্বন্ধে ভালো ভালো কথা বলে তোমাকে সেই মুহূর্তে কি করে ফেললাম, সেই মুহূর্তে হচ্ছে তোমাকে কিন্তু আমি তৃণমূল করে ফেললাম। মানে তৃণমূল মানে তুমি মানে আমি ভুল করে তোমাকে মানে এমন ভাবে তোমাকে আমি যে বুঝিয়েছি তুমি মনে হলো কি তুমি একটা তৃণমূল হয়ে গেছে, তাহলে কি তোমাকে আমি ইন্ডিউস করে ফেললাম কলেজে। তুমি ওয়ান্স ইন্ডিউসড হয়ে গেলে তুমি আরো বেটার, মানে আমি কি করছি, আমি তো একটু পরে বাড়িতে এলেই তো আমি তৃণমূল থেকে আবার বিজেপি হয়ে যাবো। তুমি কি হলো, তুমি না ওই মুহূর্তে তুমি দেখো একদম তৃণমূলের মতো হয়ে গেল। এবার তুমি কি করছো, তুমি এবারে আমাকে মানে আমার কানের কাছে ঘ্যান 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 করে বলে 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 মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভান্ডার উমুক তুমুক খানা টানা বলে 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 আমি যে লোকটা সকাল কখনো তৃণমূল কখনো বিজেপি এরকম ছিলাম, আমি তোমাকে মানে আমাকে দেখেই তুমি হচ্ছে তৃণমূল হয়েছো। কিন্তু যদিও আমি তোমার বেসিক্যালি তোমার কোনো পার্মানেন্ট বায়াসনেস নাই, কিন্তু সেই তুমি ওয়ান্স তৃণমূল হয়ে গেলে তারপরে কিন্তু তুমি তৃণমূলের হয়ে স্লোগান হোক বা যাই হোক ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু আমাকে তুমি তৃণমূল করে নেওয়ার চেষ্টা করছো। তার মানে কি যে তুমি দেখো আমি 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 কোন একটা নির্দিষ্ট মুহূর্তে হ্যাঁ ভুল করে তোমাকে ইন্ডিউস করে ফেলেছি, কিন্তু ওয়ান্স তুমি ইন্ডিউস হয়ে গেছে তুমি এবারে আমাকে আবার ইন্ডিউস করে ফেললে, করে সেই ইন্ডিউস ডাইপোল আর ইন্ডিউস ডাইপোল একে অপরকে ইন্টারাক্ট করলো, সেটাই হচ্ছে তোমার ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো এইটা মানে এই যে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন হওয়ার জন্য কিন্তু মলিকুলগুলোকে কাউকে পোলার হওয়ার কোনো দরকার নেই। তার মানে এই ইন্টারাকশনটা যে কোনো মলিকুলের ক্ষেত্রেই কিন্তু থাকবে। দিস ইন্টারাকশন ইজ অপারেটিভ in between any two molecules polar or non-polar, মানে পোলার পোলার মানে পোলার 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 নন পোলার নন পোলার নন পোলার সবার মধ্যেই কিন্তু তোমার এই ইন্টারাকশনটা থাকবে। একটু ধরো তো, হ্যাঁ এক সেকেন্ড কোথায় চলে গেল, হ্যাঁ দেখো যেটা বললাম যে এটা কিন্তু সব মলিকুলের ক্ষেত্রেই কিন্তু তোমার এই ইন্টারাকশনটা থাকবে। আর এবারে এই ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন সেটা আবার সেই 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল। আগে দেখো সবসময় যেহেতু একটা ইন্ডিউস ডাইপোল তার পাশের মলিকুলে অপোজিট পোলিং ইন্ডিউস করবে, সেটা এটা অলওয়েজ অ্যাট্রাকটিভ, মানে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনটা তোমার নেগেটিভ অলওয়েজ, অর্থাৎ এটা সবসময় অ্যাট্রাকটিভ। আচ্ছা অবভিয়াসলি এই যে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনটা দুটো মলিকুলেরই পোলারাইজিবিলিটির উপর নির্ভর করবে, তাহলে ভি ইন্ডিউস depends on the polarizability of the molecule molecules গুলো পোলারাইজিবিলিটির উপর সেটা নির্ভর করবে। আর এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা এবারে বিজ্ঞানী লন্ডন তিনি এই ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনের একটা এক্সপ্রেশন বের করেছিলেন। এই এক্সপ্রেশনটা কেমন দেখতে, এটা হচ্ছে একটা -3/2 হয় I1 I2 বাই হচ্ছে তোমার I1 প্লাস I2। আর I1 আর I2 তারা বেসিক্যালি হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ দ্য মলিকুলস আর কি, মানে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ দ্য মলিকুল, মানে প্রথম মলিকুলের জন্য তোমার I1 আর সেকেন্ড মলিকুলের জন্য হচ্ছে I2 এইটা।
যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এইটা আলফা 1 আলফা 2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4 পাই এপসাইলন, তার একটা স্কোয়ার আছে, আর এইখানে থাকতে হচ্ছে 1/r⁶। তাহলে মাইনাস মানে অ্যাট্রাকটিভ, এই যে পোলারাইজিভিটির উপর নির্ভর করছে, r⁶ এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এই এক্সপ্রেশনগুলো তুমি দেখে ফেললে। এইটা হচ্ছে তোমার ইনডিউস ডাইপোল ইন্টারাকশনের যে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন এনার্জি জাস্ট এক্সপ্রেশন। আর এর ক্ষেত্রে যেটা হচ্ছে তার টিপিক্যাল ভ্যালু, যেটা টিপিক্যাল ভ্যালু অফ ভি ইনডিউসড ইনটু। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন এনার্জিটা, তার ম্যাগনিটিউডটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি। এটা অফ দ্য অর্ডার অফ তোমার 2 কিলো ক্যালোরি পার মোল এটা হয়। মানে ডাইপোল ইন্টারাকশনটা যেখানে হচ্ছে 0.6 কিলো ক্যালোরি পার মোল, ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা 0.6 কিলো ক্যালোরি পার মোল, হোয়ারাজ ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা কিন্তু 2 কিলো ক্যালোরি পার মোল এরকম অর্ডারের হয়েছে। এবং এই যে ইন্টারাকশনটা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমাকে কতগুলো কোশ্চেন করা হয় যে হোয়াই I2 ইজ সলিড স্যার একটুখানি আগের পৃষ্ঠা হ্যাঁ দেখাবেন? অ্যাট রুম টেম্পারেচার, হ্যাঁ মানে কেন আয়োডিন সলিড অ্যাট রুম টেম্পারেচার, হোয়াই বেনজিন ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সবটাই হচ্ছে তোমার ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থেকে আসবে। কারণ আয়োডিন যেহেতু তোমার সেখানে একদমই সেটা নন পোলার মলিকুল, সেখানে ডাইপোল বা ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থাকার কোনো সুযোগ নেই। সবটাই হচ্ছে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। কিন্তু যেহেতু আয়োডিনের সাইজ খুব বড়, সেটা অনেক বেশি পোলারাইজেবল, সেখানে এর ক্ষেত্রে ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা প্রচন্ড স্ট্রং। বেঞ্জিনের ক্ষেত্রে একই রকম, বেঞ্জিনের সাইজ যেহেতু বড়, সেখানে বেঞ্জিনের ক্ষেত্রেও হচ্ছে তোমার স্ট্রং ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থাকবে। সেই জন্য রুম টেম্পারেচারে তারা যথাক্রমে সলিড এবং তোমার লিকুইড হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে যে যদি মলিকুলগুলো পোলার হয়, মানে ফর পোলার মলিকুলস, ফর টু পোলার মলিকুল, দুটো পোলার মলিকুলসের ক্ষেত্রে কি কি থাকবে? ডাইপোল ইনডিউস ডাইপোল, এই তিনটেই থাকবে। আর যদি একটা মলিকুল পোলার আর অন্য মলিকুলটা হচ্ছে নন পোলার হয়, একটা পোলার একটা নন পোলার যদি হয়, তার ক্ষেত্রে কি ডাইপোল ইন্টারাকশনটা থাকবে, আর ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা থাকবে, ডাইপোলটা থাকবে না। ঠিক আছে? আর যদি টু মলিকুলস আর নন পোলার, দুটো মলিকুলই যদি নন পোলার হয়ে যায়, তার ক্ষেত্রে শুধুমাত্র তোমার ইনডিউস ডাইপোল ইন্টারাকশন থাকবে। তার মানে দেখো যে যেটা কথা হচ্ছে যে যদিও ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা সবচেয়ে স্ট্রং, কিন্তু তুমি যদি পোলার মলিকুল কনসিডার করো, তার ক্ষেত্রে তো ইনডিউস ডাইপোল ইন্টারাকশন আছে, তার সঙ্গে সঙ্গে ডাইপোল ইনডিউস এবং ডাইপোল সব ইন্টারাকশনগুলি থেকে যাওয়ার জন্য আলটিমেটলি কিন্তু পোলার মলিকুলের ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে দেন টু নন পোলার মলিকুলস। এবারে যদি এমন হয় যে পোলার মলিকুলটার সাইজ ছোট, হয় নন পোলার মলিকুলটার সাইজ অনেক বড়, সেই পার্টিকুলার ক্ষেত্রে মানে তুমি ধরো না, যারা HCl ধরো ফর এক্সাম্পল, HCl পোলার মলিকুল, তার ক্ষেত্রে তিনটে ইন্টারাকশনই আছে, কিন্তু রুম টেম্পারেচার HCl গ্যাস, হ্যাঁ এইটা, বা আমি মানে HClটা এর ক্ষেত্রে মানে পোলার হওয়া সত্ত্বেও হচ্ছে রুম টেম্পারেচার সেক্ষেত্রে গ্যাসিয়াস অবস্থায় থাকতে পারে। আর হয় তুমি আয়োডিন কনসিডার করছো, এটা সাইজটা খুব বড়, হ্যাঁ সে দেখো রুম টেম্পারেচার কিন্তু সলিড ফর্মে থেকে যেতে পারছে। সেই জন্য তুমি যখন কম্পারিজনটাকে করবে, তখন সব জিনিসগুলোকে মাথায় রেখে কম্পারিজন করবে। যদি একই রকমভাবে মলিকুলার ওয়েট হয়, তাহলে সার্টেনলি পোলার মলিকুলের ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি হবে দ্যান দ্য নন পোলার মলিকুল। কিন্তু যদি এমন হয় যে নন পোলার কিন্তু সাইজটা প্রচন্ড বেশি, তার ক্ষেত্রে কিন্তু ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা এত বেশি হয়ে যাবে, তখন তুমি দুটো নন পোলার মলিকুলের ক্ষেত্রে ইন্টারাকশনটা অনেক বেশি পেয়ে যেতে পারো। আচ্ছা, এবারে এই যে তিনটে ইন্টারাকশন তুমি যদি একসাথে করো, সবটা মিলে যেটা হবে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন। তাহলে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন তাহলে কি হলো? VDW বলছে এইটা, সেটা কি না তোমার ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, আর ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, তিনটে যা যোগফল। ধরো এইটাকে তুমি লেখো -A1/r⁶, এইরকম ভাবে লেখো, এটা -A2/r⁶, এইরকম ভাবে লেখো,
এইটা মাইনাস এসি বাই আর টু দি পাওয়ার সিক্স এইরকম ভাবে লেখো, ওভারঅলটা লেখো তুমি মাইনাস এ বাই আর টু দি পাওয়ার সিক্স। দেখো এই ডাইপোল 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 ইনডিউস ডাইপোল এবং ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারঅ্যাকশন যে এক্সপ্রেশনগুলো আমি লিখেছি প্রত্যেকটা এক্সপ্রেশনই এক হচ্ছে অ্যাট্রাকটিভ মাইনাস সাইন আছে আর ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্সের সঙ্গে যাচ্ছে। তাহলে এইটাকে তুমি জাস্ট মনে মনে ভাবো মাইনাস এ ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স। তাহলে এই এ ওয়ানের মধ্যে আর টু দি পাওয়ার সিক্স আর মাইনাস বাদ দিয়ে বাকি যেটা সবটা তুমি ঢুকিয়ে দিয়েছো। আর এই পার্টিকুলার কেসে যেটা তুমি পেলে এটাকে তুমি লেখো মাইনাস এ টু বাই হচ্ছে আর টু দি পাওয়ার সিক্স। এখানেও দেখো ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স সঙ্গে প্রপোর্শনাল, বাকি যা কিছু সব হচ্ছে তুমি এ টুর মধ্যে ঢুকিয়ে দিলে। আর এটাকেও তুমি লেখো মাইনাস এ থ্রি বাই আর টু দি পাওয়ার সিক্স। তাহলে দেখো আবার সেই মাইনাস আর টু দি পাওয়ার সিক্স নিয়ে নিলে, বাকি যা কিছু আছে সেটা এটির মধ্যে ঢুকিয়ে দিলে। এবার তিনটাকে যদি একসাথে যোগ করে নাও তাহলে তুমি পাবে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন, যেটা হচ্ছে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার সিক্স এরকম ভাবে যাচ্ছে। আর এই ইন্টারাকশনটা কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি। তো তোমাকে ভ্যান ডের ওয়াল ফোর্স বলে, ফোর্স। আচ্ছা একবার দেখান। হ্যাঁ, ফোর্সটা হচ্ছে তোমার নেগেটিভ গ্রেডিয়েন্টটা পোটেনশিয়াল হয় মাইনাস ডিভিডিআর, মাইনাস ডিডিআর। আর পোটেনশিয়াল এনার্জিটা কত? মাইনাস এ বাই আর টু দি পাওয়ার সিক্স। তাহলে মাইনাস সাথে প্লাস হয়ে গেল, আবার মাইনাস তাহলে সিক্স এ বাই আর টু দি পাওয়ার সেভেন। এইটা হয়ে যাচ্ছে তোমার ভ্যান ডের ওয়াল ফোর্সটা। তাহলে দেখো যেটা ইম্পর্টেন্ট যে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন এনার্জি যদি তুমি বলো সেটা ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্সের সঙ্গে যাচ্ছে, মানে ভ্যান ডের ওয়ালস ইন্টারাকশন এনার্জিটা সেটা প্রপোর্শনাল টু ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স। এইটা ঠিক আছে। আর যখন ভ্যান ডের ওয়ালস ফোর্স তুমি দেখবে সেটা কিন্তু ওয়ান বাই আর টু দি পাওয়ার সেভেনের সঙ্গে প্রপোর্শনাল, মানে ফোর্স যেটা ভ্যান ডের ওয়াল ফোর্স যেটা দিস ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর টু দি পাওয়ার সেভেন। এটা অনেক সময় এমসিকিউতে লোকে গুলিয়ে ফেলে, এই ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্সটা দেখতে 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 এত অভ্যস্ত হয়ে যায় না, তোকে যেটা করে যে বলে যে ভ্যান ডের ওয়াল ফোর্স ভ্যারিজ উইথ ইন্টারমলিকুলার সেপারেশন আর অ্যাজ বলে ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স, ওয়ান বাই আর টু দি পাওয়ার টুয়েলভ, ওয়ান বাই আর টু দি পাওয়ার সেভেন ইত্যাদি ইত্যাদি আছে, লোকে তো ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স এর দাগ দিয়ে দেয়। তোমাকে বুঝতে হবে যেটা ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন এনার্জি বলছে না তোমার ভ্যান ডের ওয়াল ফোর্স বলছে। যদি ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন এনার্জি বলতো এটা, তাহলে এটা ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স এর সঙ্গে যাবে। আর যদি তোমার ফোর্স বলতো তাহলে এটা হচ্ছে ওয়ান বাই আর টু দি পাওয়ার সেভেন এর সঙ্গে যাবে। ঠিক আছে, বোঝা গেল? পুরো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, তাহলে আমি এখন পর্যন্ত যা আলোচনা করেছি সবটাই হচ্ছে অ্যাট্রাকশন। দেখো ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল বা ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল সবটাই ছিল অ্যাট্রাকশন। এবারে নেক্সট আমি চলে আসছি ইন্টারমলিকুলার রিপালশনে। ইন্টারমলিকুলার রিপালশন আচ্ছা দেখো, যদি শুধুমাত্র অ্যাট্রাকশন থাকতো তুমি তো পরিষ্কার বুঝতে পারছো যে ইন্টারমলিকুলার সেপারেশনটা তোমার যত কম হবে অ্যাট্রাকশনটা তত বেশি। তাহলে দুটো মলিকুল তো সব সময় তো কাছে এসে সব সময় তো কনডেন্স করে যাওয়ার কথা। তাহলে এবারে তুমি কোন একটা সাধারণ টেম্পারেচারে কেন কিছু কিছু মলিকুল গ্যাস অবস্থায় থাকছে, তাহলে নিশ্চয়ই সমস্ত মলিকুল একসাথে এসে লিকুইফাই বা কনডেন্স করে যাচ্ছে না। তাহলে তুমি বুঝতেই পারছো যে স্টেবিলিটি যদি এক্সপ্লেন করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র অ্যাট্রাকশন থাকলে চলবে না, তোমার রিপালশনও থাকতে হবে। আর এবার রিপালশনটা কেমন দেখতে সেইটার জন্য বিভিন্ন রকমের মডেল আছে। তাহলে প্রথম যে মডেলটা, এই মডেলটাকে বলা হয় হার্ড স্ফিয়ার মডেল। আচ্ছা, হার্ড স্ফিয়ার মডেল কি বলছে না, তুমি এই যে মলিকুলগুলোকে কনসিডার করছো না, এই মলিকুলগুলোকে তুমি ধরে নাও হার্ড স্ফিয়ার, তারা শক্ত স্ফিয়ার। তাহলে এবারে তাদের এই দুটো রেডিয়াসের যোগফল এটাকে সিগমা ধরো, এই সিগমাটাকে বলো কলিশনাল ডায়ামিটার। তোমরা দুটো মলিকুলের কাছে কলিশনাল ডায়ামিটার যেটা বেসিক্যালি তোমার 2r এর সঙ্গে সমান আর রেডিয়াসের যোগফলের সঙ্গে সমান, সেটা হচ্ছে বলো 2r মানে যে প্রত্যেকটা মলিকুল যে রেডিয়াস আর কি তার জাস্ট দ্বিগুণ, মানে এই r প্লাস r মিলে 2r, এটা হচ্ছে কলিশনাল ডায়ামিটার এটা। আর এবারে যদি হার্ড স্ফিয়ার হয় কি হচ্ছে না, তারা অ্যাটমোস্ট তারা একে অপরকে টাচ করতে পারবে। আমি এক কাজ করি, এইটার সঙ্গে গুলিয়ে যাবে, মানে ইন্টারমলিকুলার সেপারেশন তার সঙ্গে গুলিয়ে যাবে বলে এটা আর লিখছি না। দেখো যেটা বললাম যে এরা যদি হার্ড স্ফিয়ার হয় তাহলে তারা অ্যাটমোস্ট একে অপরকে টাচ করতে পারবে, কিন্তু এত শক্ত যে পেনিট্রেট করার ভেতরে ঢুকতে পারবে না। তাহলে কি হলো, এটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম, ধরো যদি তুমি
এই দিকে তুমি পোটেনশিয়াল এনার্জি প্লট করো, আর এই দিকে ধরো ইন্টারমলিকুলার সেপারেশন প্লট করো, তুমি কি দেখতে পাচ্ছ না একটা সার্টেন আমি ডিস্টেন্স বললাম, এই আরটা ধরে নাও তোমার সিগমা রেভলিউশনাল ডায়ামিটার, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এইখানে যদি পোটেনশিয়াল এনার্জিটা তুমি জিরো ধরে নাও, তাহলে দেখো যে যে এই যে জায়গাটায় এইটুকু জায়গাতে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, কারণ তারা একে অপরকে টাচ করেনি, কিন্তু এই পয়েন্টে আসার পরে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে না একদম ইনফিনিটি হয়ে যাচ্ছে, কারণ তুমি এর পরে তুমি কিন্তু আর কাছে আনতে পারবে না। অর্থাৎ দুটো হার্ড স্পিয়ার মানে ধরো একটা মার্বেলের মতো, তাকে যদি টাচ পর্যন্ত তুমি ইজিলি করাতে পারলে, টাচের পরে যদি আবার পেনিট্রেট করার চেষ্টা করো, অর্থাৎ ইন্টারমলিকুলার সেপারেশনটা কলিশনাল ডায়ামিটার তার থেকেও যদি তুমি কমানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি কোনো রকমভাবেই পারবে না। সেখানে এর ক্ষেত্রে এই পোটেনশিয়াল এনার্জিটা তোমার এই রকমের দেখতে হবে। কি হবে না তোমার এই দিকটা তোমার মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির ফর্মটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার জিরো হবে কখন না হোয়েন আরটা গ্রেটার দ্যান সিগমা, আর এটা তোমার ইনফিনিটি হয়ে যাবে কখন না হোয়েন আরটা লেস ইকুয়াল টু সিগমা। তাহলে এই হার্ড স্ফিয়ার মডেল বেসিক্যালি তোমার এই বলছে আরটা যদি তোমার গ্রেটার দ্যান সিগমা হয়ে যায় তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জিটা বেসিক্যালি শূন্য, আর আরটা যদি লেস ইকুয়াল টু সিগমা হয়ে যায় তাহলে সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবার রিপালশনটা যদি এরকম হয় সেইটা দিয়ে না কিছুই ব্যাখ্যা করা যায় না, সেই জন্য নেক্সট যেটা আসে সেটাকে বলা হয় মাই পোটেনশিয়াল। আচ্ছা, মাই পোটেনশিয়ালে কি বলা হচ্ছে না পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি এইরকম ভাবে লেখো, এই ধরো মাইনাস এ বাই আর টু দি পাওয়ার এম প্লাস বি বাই আর টু দি পাওয়ার এন, এইরকম ভাবে লেখো। আর এই যে প্রথম টার্মটা মাইনাস আছে মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করছে অ্যাট্রাকশন, আর পরের টার্মটা প্লাস আছে মানে এটা রিপ্রেজেন্ট করছে তোমার রিপালশন এটা। এবং শুধু তাই না, যেটা হতে হবে এমটা অবশ্যই লেস দ্যান এন হতে হবে এটা, মানে রিপালশনের যে আর এর যে ডিপেন্ডেন্সটা সেটা বড় হতে হবে দ্যান দ্য অ্যাট্রাকশন। এটা হচ্ছে মাই পোটেনশিয়াল, ঠিক আছে তো? আচ্ছা, এবারে এইখানে তুমি জাস্ট এটাকে ধরো এম ইজ টু এন পোটেনশিয়াল অনেক সময় বলা হয়, মানে যেখানে এম এর ভ্যালু মানে অ্যাট্রাকশনে আর এর যে পাওয়ারটা সেটা যদি এম হয় আর রিপালশনে আর এর পাওয়ারটা যদি এন হয়, সেটাকে অনেক সময় এম ইজ টু এন পোটেনশিয়াল এটা বলা হয়। তাহলে নেক্সট যেটা করা হলো যে এই টাইপের একটা পোটেনশিয়ালের জাস্ট কথা বলা হলো যে অ্যাট্রাকশনটা মাইনাস এ বাই আর টু দি পাওয়ার এম এর সঙ্গে যাবে আর রিপালশনটা হচ্ছে বি বাই আর টু দি পাওয়ার এন এর সঙ্গে যাচ্ছে। আর এরই একটা স্পেশাল কেস হচ্ছে তোমার লেনার্জন পোটেনশিয়াল, যেটাকে নিয়ে আমাকে একটুখানি ডিটেলে আলোচনা করতে হবে। আচ্ছা, লেনার্জন পোটেনশিয়ালটা কেমন? আর লেনার্জন পোটেনশিয়াল এরকম দেখতে, সেটা হচ্ছে আমি একদম পরিষ্কার করে লিখি প্রথমে 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12, এরকম একটা দেখতে। তুমি এটাকে চাইলে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 এইরকম ভাবে লিখতে পারো, যেখানে দেখো এটা হয়ে যাচ্ছে কত না 4 এপসাইলন ইন্টু সিগমা টু দি পাওয়ার 6 আর বিটা হয়ে যাচ্ছে কত 4 এপসাইলন ইন্টু সিগমা টু দি পাওয়ার 12 এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার সকল লেনার্জন পোটেনশিয়াল, হ্যাঁ, যেখানে এপসাইলন এবং সিগমার জাস্ট মানে আমরা একটু পরে জাস্ট বলছি। দেখো এইটা জাস্ট মাই পোটেনশিয়ালের মতো, এটাকে জাস্ট তুমি বলতে পারো 6-12 পোটেনশিয়াল, মানে অ্যাট্রাকশনটা তোমার বেসিক্যালি আর এর পাওয়ার 6 এর সঙ্গে যাচ্ছে আর রিপালশনটা হচ্ছে আর এর পাওয়ার 12 এর সঙ্গে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি এটাকে জাস্ট নাম দিতে পারো এটা হচ্ছে 6-12 পোটেনশিয়াল এটা। আর এবার এই লেনার্জন পোটেনশিয়ালটা একটু তোমাকে ভালো করে বুঝতে হবে। তুমি যদি এটাকে প্লট করো, প্লটটা কেমন হবে দেখো, জাস্ট এই যে প্লটটা এইটা হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার 6 এর ছবি, আর এইটা হচ্ছে তোমার 1 বাই আর টু দি পাওয়ার 12 এর ছবি। আর দুটো কম্বাইনলি যদি ছবি আঁকা হয় তাহলে কম্বাইন ছবিটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে হয় এটা। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে তোমার বেসিক্যালি এই মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 এর ছবি। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি যদি প্লট করো লেনার্জন পোটেনশিয়ালটাকে, এটা যদি জিরো হয় তাহলে ওভারঅল ছবিটা হচ্ছে এরকম টাইপের দেখতে হবে। আচ্ছা, আমি জাস্ট শুধুমাত্র এই ছবিটা একটুখানি এঁকে দেখাই তোমাকে। এদিকে আর প্লট করা হচ্ছে, এদিকে ভিআর প্লট করা হচ্ছে,
এই ধরনের দেখতে হচ্ছে পোটেনশিয়ালটা, এটা হচ্ছে তোমার 0। আচ্ছা দেখো একটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে এই যে যে তোমার অ্যাট্রাকশনটা কেমন করে যাচ্ছিল না, অ্যাট্রাকশনটা যাচ্ছে হচ্ছে 1/r⁶ এর মতো, আর রিপালশন পার্টটা সেটা যাচ্ছে কেমন 1/r⁴ এর মতো। অ্যাট্রাকশনটা নেগেটিভ সাইন দিয়ে আছে আর রিপালশনটা তোমার পজিটিভ সাইন দিয়ে আছে, ওই জন্য এইটা কিন্তু 0 হয়, তাহলে রিপালশনটা উপরে আর অ্যাট্রাকশনটা নিচে। আচ্ছা এবারে দেখো যদি আর এর ভ্যালুটা খুব ছোট হয়, খুব ছোট মানে 1 থেকে ছোট, তাহলে রিপালশন ডমিনেট করে ওভার অ্যাট্রাকশন। আর তুমি দেখবে জাস্ট তুমি ধরো আর এর ভ্যালুটা 1/2 ধরে নাও, আর এর ভ্যালুটা 1/2 ধরে নিলে এইটা হবে 2 মানে আর এর ভ্যালুটা 1/2 মানে হাফ যদি ধরে নাও, এইটা হয়ে যাবে 2⁶, এটা হচ্ছে 2⁻², তার মানে পরেরটা বড় হলো। আর আর এর ভ্যালুটা যদি 1 থেকে বড় হয়ে যাওয়া, তো আরটা যদি 2 হয়ে যেত, এইটা হতো 1/2⁶, সেটা হচ্ছে 1/2⁴, তখন কি হচ্ছে এই অ্যাট্রাকশনটা ডমিনেট করতো। আমি তাই করেছি যে যখন তোমার আরটা বেশি তখন তোমার বেসিক্যালি অ্যাট্রাকশন ডমিনেট করে, সেই যে তোমার নেগেটিভ দিকে আছে, আর যখন আরটা খুব কমে গেল তখন কিন্তু তোমার রিপালশন ডমিনেট করলো, সেই জন্য দেখো এই রিপালশন টার্মটার কাছে সেটা কিন্তু পজিটিভ পোটেনশিয়াল এনার্জি দেয়, সেটাই তুমি পেয়েছো। এই হচ্ছে তোমার ছবিটা। লেনার্জন পোটেনশিয়াল এল যে সাফিক্স হিসেবে অনেক সময় দেখা হয়, তার করসপন্ডিং ছবিটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা এবারে দেখো এখানে যেহেতু লেনার্জন পোটেনশিয়ালের ফর্মটা এরকম দেখতে, তোমার 4ε -σ/r⁴ প্লাস σ/r⁴ এরকম দেখতে, তাহলে পরিষ্কার যে যখন r = সিগমা তখন কি হবে, এই ভিটা তোমার বেসিক্যালি 0 হবে। দেখো এখানে যদি আর এর জায়গায় সিগমা করে দেয়, এটা -1 এটা +1, তখন জিনিসটা 0 হয়ে গেল। তার মানে এই যে ভ্যালুটা এইটা তোমার বেসিক্যালি সিগমা, এইটা, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার বেসিক্যালি সিগমা। দেখো যেখানে কি হয়েছে, যেখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা সিম্পলি 0 হয়ে গেছে, এইটা। আচ্ছা এবারে তুমি দেখতে পাচ্ছ একটা পার্টিকুলার ভ্যালু অফ আর আছে যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ ভিআর ইজ মিনিমাম, কি করতে হবে না, ডি ভিআর বাই ডিআর এইটা করে তোমাকে 0 করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে না ডি ডিআর, আর এখানে 4ε বাদ দিয়ে দাও, তাহলে -σ/r⁴ প্লাস σ/r⁴ দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে না -σ/6 হচ্ছে, আর এইখানে 1/r⁶ এর ডেরিভেটিভ করলে হচ্ছে -6 হয়ে গেল, r⁷ হয়ে গেল, আর এখানে -12 σ/12 ডিভাইডেড বাই r⁻13 হলো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে তুমি σ/6 আর 6 একটা বাদ দিয়ে দাও, তাহলে এটা দাঁড়াচ্ছে, আমি আচ্ছা একবারে লিখে নিচ্ছি, তোমার যদি তুমি এখানে 6σ6/r⁷ কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে, এটা 1 - 2 ইন্টু σ/r⁴ এটা তোমার দাঁড়ালো, এটা ইকুয়াল টু 0। তাহলে এই σ/7 থেকে বাদ দিয়ে তাহলে 1/r⁷ ইকুয়াল টু 0 হলো আইদার, অর হচ্ছে 1 - 2 σ/r⁴ এটা ইকুয়াল টু 0 হলো। তাহলে এখানে r →∞ একটা হচ্ছে, আর এখানে আর একটা হচ্ছে তোমার 2⁻1⁶ ইন্টু সিগমা, মানে এটা তোমার 1 চলে গেল 2, হ্যাঁ, তাহলে আরটা হয়ে গেল এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার এই আর এর ভ্যালু, এইটা মানে যে একটা পার্টিকুলার ভ্যালু অফ আর, যে আরটায় তোমার বেসিক্যালি পোটেনশিয়াল যেটা মিনিমাম হচ্ছে সেটা কত, 2⁻1⁶ ইন্টু সিগমা, এটা। তাহলে দেখো আমি কোন আর এতে পোটেনশিয়াল যেটা মিনিমাম হবে সেটা আমি পেয়ে গেলাম। এবারে মিনিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হবে, মিনিমাম ভ্যালু অফ, আগের পেজটা একবার দেখান। হ্যাঁ, মিনিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি কি হবে, দেখো ভি এর যে মিনিমাম ভ্যালুটা সেটা কি না 4ε -σ/r মিনিমাম ⁴ প্লাস σ/r মিনিমাম ⁴ মানে এই যে এক্সপ্রেশনটা আছে মানে লেনার্জন পোটেনশিয়ালে, সেখানে আর এর জায়গায় আর মিনিমামটা তুমি যা সিম্পলি বসিয়ে দাও, বসালে কি হবে 4ε। দেখো এইখান থেকে দেখো খেয়াল করে যে এইখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার এই σ/r মিনিমাম ⁴ যেটা সেটা হয়ে যাচ্ছে তোমার 1/2,
একটা এদিকে চলে, এটা 1/2, তাহলে এইটা হয়ে যাচ্ছে -1/2 আর প্লাস এটা স্কোয়ার মানে 1/4 হয়ে গেল। তারপর এটা কত হয়ে গেল না মাইনাস এপসাইলন হয়ে গেল। তোমার 1/2 আর 1/4 বিয়োগ করলে হচ্ছে মাইনাস তোমার 1/4 হয়ে গেল মাইনাস এপসাইলন হয়ে গেল। তার মানে দেখো যে এই যে ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, যেটা এই ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটা কিন্তু সিম্পলি মাইনাস এপসাইলন। তার মানে যে লেনার্জন পোটেনশিয়ালে এই সিগমা এবং এপসাইলনের মানে তোমার কাছে পরিষ্কার। সিগমাটা হচ্ছে কি, এটা করে কলিশনাল ডায়ামিটার বলা হয়। তার মানে এটা বেসিক্যালি একটা ইন্টারমলিকুলার সেপারেশন যেখানে পোটেনশিয়াল এনার্জিটা 0 হচ্ছে, সেটা হচ্ছে সিগমা। আর ডেপথ অফ দ্য পোটেনশিয়াল সেইটা হচ্ছে মাইনাস এপসাইলন। তাহলে দেখো, তাহলে এই লেনার্জন পোটেনশিয়াল বা এই যে ছবিটা, এটা অ্যাকচুয়ালি মোস্ট ইন্টারেস্টিং। মানে যখন তোমাকে ওই মানে করতে হয়, মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রিপালশন দুটোকে তোমাকে একসাথে মাথায় রাখতে হয়, তখন ইউজুয়ালি হচ্ছে ওই এই -a/r⁶ প্লাস b/r⁴ এই যে লেনার্জন পোটেনশিয়ালের যে স্ট্যান্ডার্ড ফর্মটা, এটাই অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি করলাম না, এক্ষেত্রে দেখো তোমার অ্যাট্রাকশন আছে, রিপালশন আছে, দুটো যদি সাইমালটেনিয়াসলি থাকে তাহলে তার করসপন্ডিং ফর্মটা কেমন দেখতে হবে সেইটা কিন্তু দেখো আমি এখানে জাস্ট তোমাকে বোঝাতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এইটা একটু ভালো করে বোঝো। তাহলে দেখো, আমি যখন ইন্টারমলিকুলার রিপালশনটা বলছি, প্রথমে হার্ড স্ফিয়ার মডেল হলো, এবং হার্ড স্ফিয়ার মডেল যেটা বলছে যে দুটো মলিকুল তারা বেসিক্যালি হার্ড স্ফিয়ার, তারা অ্যাটমোস্ট একে অপরকে টাচ করতে পারে কিন্তু আর পেনিট্রেট করতে পারবে না। সেই জন্যে যখন তোমার আরটা যখন সিগমা বা তার থেকে ছোট হয়ে যাবে, তখন কিন্তু পোটেনশিয়াল ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ তুমি আর কোনো রকমভাবে সেপারেশনটাকে কমাতে পারছো না। ইনফাইনাইট এনার্জি দিলে তবেই তুমি তার সেপারেশনটাকে কমাতে পারবে। সেই জন্য এটা ইনফিনিটি হয়ে গেছে। আর তার বাইরে দুটো হার্ড স্ফিয়ার একে অপরকে অ্যাট্রাক্ট পেলে কিছুই করে না। তারপর চলে এলো তোমার মাই পোটেনশিয়াল। তার একটা স্পেশাল কেস ধর আমি বলছি। তো ধরো এরকম একটা পোটেনশিয়ালে বললাম ভিআরটা, যেটা -a/r প্লাস b/r², ধরো এরকম যদি হতো, এক্ষেত্রে কি হবে, এখানে যদি আর প্লট করো, এই যদি ভিআর প্লট করো, তাহলে অ্যাট্রাকশনটা এরকম দেখতে, -a/r এর মতো দেখতে, রিপালশনটা এই ধরনের দেখতে, b/r² এর মতো দেখতে। এবারে দেখো আবার একই রকম ভাবে আরটা যদি খুব ছোট হয়ে যায় তাহলে কিন্তু 1/r² ডমিনেট করে, আর আর যদি বড় হয়ে যায় তাহলে 1/r ডমিনেট করে। তাহলে দুটোকে একসাথে করে তুমি যদি একটা ছবি আঁকো, তাকে এরকম টাইপের একটা ছবি দেখতে তুমি পাবে। এই যে ছবিটা তুমি পেলে, এইটা হচ্ছে -a/r প্লাস b/r², তার ছবি। তাহলে মাই পোটেনশিয়াল তোমার বিভিন্ন রকমের হতে পারে। তুমি শুধু খেয়াল রাখবে অ্যাট্রাকশনে যে আর এর পাওয়ারটা থাকবে, রিপালশনে কেন আর এর পাওয়ারটা বেশি থাকে। তারই একটা স্পেশাল কেস দেখো তোমার বেসিক্যালি এই লেনার্জন পোটেনশিয়াল, যেটা এরকম -a/r⁶ প্লাস b/r⁴ এই ধরনের দেখতে। আর তার এক্সপ্লিসিট ফর্মটা হচ্ছে একটা এপসাইলন এবং সিগমা দিয়ে এই কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা, 4 এপসাইলন -σ/r⁴ প্লাস σ/r⁴ এটা। আচ্ছা, এবারে তার করসপন্ডিং ছবিটা কেন এরকম হবে আমি বললাম। এই ছবি থেকে তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমি দেখছি। একটা হচ্ছে যে একটা ইন্টারমলিকুলার সেপারেশন যেখানে পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়, সেটা হচ্ছে তোমার সিগমা, যেটা হচ্ছে কলিশনাল ডায়ামিটার। 2 নম্বর হচ্ছে একটা ইন্টারমলিকুলার সেপারেশন যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়, সেটা হচ্ছে 2⁴ সিগমা হয়ে গেল, এবং সেটাকে বের করার জন্য ডিভিডিআরটা তোমার 0 করতে হয়েছে। আর পোটেনশিয়াল এনার্জির মিনিমাম ভ্যালুটা সেটা হচ্ছে -ε। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখা যায় যে যে যদিও লেনার্জন পোটেনশিয়ালটা হচ্ছে মানে মোস্ট পপুলার, কিন্তু এক্ষেত্রে এই অ্যাট্রাকশন পার্টটা যে 1/r⁶ এর সঙ্গে যায়, সেটা দেখো আমি অলরেডি রিরাইভ করেও দেখেছি এবং তার অনেক এক্সপেরিমেন্টাল প্রুফ আছে। কিন্তু রিপালশন পার্টটা 1/r⁴ যাবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। আর এর বাধ্যবাধকতা নেই বলে এই লেনার্জন পোটেনশিয়ালেরও তোমার অনেক রকমের তোমার কি বলবো মডিফিকেশন হয়েছে। একটা মডিফিকেশন যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা বলে বাকিংহাম পোটেনশিয়াল। আচ্ছা, বাকিংহাম পোটেনশিয়ালে যেটা বলা হচ্ছে যে অ্যাট্রাকশন পার্টটা -a/r⁶ এরকমই থাক, কিন্তু রিপালশন পার্টটা সেইটা না একটা ওই এক্সপোনেনশিয়াল নেচারের, ধরো e⁻c⁻r। মানে তুমি জাস্ট বোঝার চেষ্টা করো যে যদি তুমি অ্যাট্রাকশন পার্টটাকে দেখো, তাহলে অ্যাট্রাকশন পার্টটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকম। তাহলে এটা কেমন দেখতে, এটা হচ্ছে -a/r⁶ এর মতো দেখতে। আচ্ছা, রিপালশন পার্টটা কেমন দেখতে, না রিপালশন পার্টটা দেখো তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে রিপালশন পার্টটা হচ্ছে b e⁻c × r এই রকমের দেখতে।
এবং দুটোকে যদি তুমি একসাথে ছবিটাকে আঁকো তাহলে একসাথে ছবিটা কিন্তু দেখো আবার সেই আগের মতো একটা ছবি তুমি জাস্ট পেয়ে যাবে। ঠিক আছে, এইটা তাহলে এই যে ছবিটা দেখো এই বাকিংহাম মানে লেনার্জন পোটেনশিয়াল যেমন দেখতে ছবিটা ঠিক সেরকম টাইপের দেখতে পাচ্ছ। তোমার অ্যাট্রাকশন আর রিপালশন সাইমালটেনিয়াসলি ছবিটা আঁকলে এরকম দেখতে হচ্ছে। আচ্ছা, এবার এর পক্ষে যুক্তিটা কি দেখো, যে কেন যে রিপালশনটা 1/r⁴ এর মতো হবে এর কোনো তোমার যুক্তি নেই, মানে যেটা লেনার্জন পোটেনশিয়াল আমরা করেছি। তবে নিউমেরিক্যালি কিছু সুবিধা তুমি পাবে, কারণ যখন তুমি ক্যালকুলেশন করবে অ্যাট্রাকশন 1/r⁴ যাচ্ছে, রিপালশনটা তার যেহেতু স্কোয়ার যা শুধুমাত্র, তা তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে, কিন্তু তার কোনো ফিজিক্যাল লজিক নেই। কিন্তু বাকিংহাম পোটেনশিয়ালে যে রিপালশন পার্টটা তার একটা ফিজিক্যাল লজিক আছে। ফিজিক্যাল লজিকটা কি না, রিপালশনটা দুটো মলিকুল যখন একে অপরের কাছাকাছি আসে তখন রিপালশনটা বেসিক্যালি অরিজিনেট করে কোথা থেকে না, বেসিক্যালি ইন্টার ইলেকট্রনিক রিপালশন। এবারে ইলেকট্রন ক্লাউডটা সেইটা কিন্তু তোমার এক্সপোনেনশিয়ালি ফেড আপ করে। তোমরা যখন ওই অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলে সেখানে দেখবে যে তোমার ওই রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, হ্যাঁ, সেটা যখন তুমি দেখেছিলে তুমি দেখবে যে ওটা তোমার সবসময়ই হচ্ছে তোমার ইলেকট্রন ডেনসিটিটা যেটা আর এর সঙ্গে এক্সপোনেনশিয়ালি ডিকে করে। তাহলে আর এর সঙ্গে যদি এক্সপোনেনশিয়ালি ডিকে করে তাহলে এক্সপেক্টেড হচ্ছে যে রিপালশন এনার্জিটাও হচ্ছে তোমার আর এর সঙ্গে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। কারণ রিপালশনটা এক্সপোনেনশিয়াল ডিকেইং আর অ্যাট্রাকশনটা 1/r⁴ এর সঙ্গে যাচ্ছে। সেখানে এই যে পোটেনশিয়ালটা এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল 6 পোটেনশিয়াল। মানে এক্সপোনেনশিয়াল 6 পোটেনশিয়াল মানে যে রিপালশন পার্টটা এক্সপোনেনশিয়াল আর অ্যাট্রাকশন পার্টটা 6 এর সঙ্গে যাচ্ছে বলে এটাকে অনেক সময় বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল 6 পোটেনশিয়াল বা 6 এক্সপোনেনশিয়াল পোটেনশিয়াল। দেখে এইটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে সেটা শুধুমাত্র হচ্ছে লেনার্জন পোটেনশিয়ালটা। এইটা হচ্ছে একটা এমফ্যাসিস দিয়ে তোমাকে ভালো করে দেখতে হবে। তাহলে আমরা কি কি করলাম একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা একদম প্রথম থেকে যদি তুমি দেখো ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশনের রেসপেক্টে, তাহলে সেখানে তোমার অ্যাট্রাকশন আছে, রিপালশন আছে। অ্যাট্রাকশনটা বেসিক্যালি ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশন, যেখানে ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল এবং ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল এই তিনটে টাইপের ইন্টারাকশনস আছে। তাদের প্রত্যেকটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা জাস্ট তোমায় বলা হয়েছে। আর অ্যাট্রাকশনের সঙ্গে যখন রিপালশন তুমি ইনক্লুড করে দেবে সেক্ষেত্রে মোস্ট পপুলার যে পোটেনশিয়ালটা সেটা লেনার্জন পোটেনশিয়াল, তার ফর্মটাকে আমি দেখেছি এবং সেইখান থেকে কী সব করা যায় সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে এই হচ্ছে যেটা আমাদের সিলেবাসের মধ্যে ছিল, এবং এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন্স পড়ে, বিভিন্ন রকমের ছোটোখাটো কোশ্চেন্স। ওই জন্যে তুমি এই জায়গাটা কিন্তু একটু ভালো করে একটুখানি দেখে রাখবে। 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন না এখান থেকে খুবই পরীক্ষায় আসে। তো দেখো তাহলে যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা থাকলে একবার বলে নাও। মানে যেটা বলেছি তাতে কি কারো কোনো অসুবিধা আছে, মানে কোন জায়গাটা বুঝতে কিছু প্রবলেম থাকলে আমি বলে না, আমি বলবো। তাহলে স্যার 5 নম্বর পেজটা একবার দেখাবেন। 5 নম্বর হ্যাঁ বলো। দেখো হ্যাঁ স্যার, ঠিক আছে। সব বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নাই তো? না স্যার। দেখো টোটাল যে পড়াটা হলো তাতে কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এবারে একটুখানি বাড়িতে গিয়ে না সিলেবাসটা একটু উল্টে পাল্টে দেখবে। সিলেবাসটা দেখে আমায় বলবে যে আদৌ তোমার আর কিছু বাকি আছে কিনা। হ্যাঁ, মানে আমার কাছে তো যে সিলেবাসটা আছে তাতে অন্তত কিছু বাকি আমি দেখতে পাচ্ছি না। মানে ধরো এই যে আমরা তো আগে যেটা মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে বেসিক্যালি আইডিয়াল গ্যাস, সেই রিলেটেড সিলেবাসে কী কী ছিল সেটা তো অলরেডি বলেছিলাম। আর রিয়েল গ্যাস নিয়ে যা কিছু আছে আমি একটু পড়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটা জিনিস আমি বলেছি কিনা। প্রথমে আছে ডেভিয়েশনস অফ গ্যাসেস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, compressibility factor, boil temperature, Andrews and Amagat's plot, Van der Waals equation and its features, its derivation and application in explaining real gas behavior, other equation of state, Barthelot diiteracy, existence of critical state, critical constant in terms of Van der Waals constants, law of corresponding states, virial equation of states, Van der Waals equations expressed in virial form,
অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, ইন্টারমলিকুলার ফোর্সেস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে তোমার ডিবাই কিসম অ্যান্ড লন্ডন ইন্টারাকশনস, লেনার্জন পোটেনশিয়াল, এলিমেন্টারি আইডিয়া। তা দেখো আমি প্রত্যেকটা টার্ম বলেছি তো, রিয়েল গ্যাস এবং ভিরিয়াল ইকুয়েশন এই যে পার্টের মধ্যে যা যা আছে, মানে যে জিনিসটা আমি পড়লাম সেটা পুরোটাই বলা হয়েছে, কোথাও কোনো বাকি টাকি রাখা নেই। না স্যার। তো দেখো তাহলে আমরা আজকে এখানে তোমার এটাকে ক্লাসটাকে শেষ করছি। তুমি এক্ষুনি ছেড়ে দিও না, আমি দু একটা কথাবার্তা একটুখানি বলবো আর কি। এন্ড অফ লেকচার। আর এখানে কিন্তু দেখবে বইয়ে এই 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 যে এই পার্টিকুলার চ্যাপ্টারটা পার্টিকুলারলি বেশ কিছু, মানে এখানে নিউমেরিক্যাল প্রবলেম পড়ে না, কিন্তু এখানে বেশ কিছু কিছু ছোট ছোট প্রবলেমস এবং তার সলিউশনস দেখবে আমাদের বইয়ে করে দেওয়া আছে, সেইগুলো একটু কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। কারণ আমি এইটা আগে একটুখানি সেভ করে দিই, আগে এক সেকেন্ড একটুখানি ওয়েট করো।